সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে ঈদমানা চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। আপনারা ইতিমধ্যে আমাদের পোস্টার দেখেছেন। আজকে আমাদের শিক্ষকদের নিয়ে ঈদ আনন্দ এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করবো আজকে। তো বিষয়টা আমরা নির্ধারণ করেছি শিক্ষকদের ঈদ আনন্দ 2025। তো আমরা বারবার বলেছি যে এই জনগোষ্ঠীটি, এই 5.5 লক্ষ জনগোষ্ঠী সবসময় অবহেলিত, বঞ্চিত, মানে মর্যাদা আছে কিনা আমি জানি না, সেটা আপনারাই বলবেন। তো আজকে সেই শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সবচেয়ে প্রিয় মুখ, ওনারা আছেন আমাদের সাথে। তো আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং আজকে এই শিক্ষক নেতৃবৃন্দের কাছ থেকে কিন্তু আমরা কবিতা শুনবো। যদি গানও কেউ গাইতে চান, গানও কিন্তু গাইবেন। তো আমরা ওনাদেরকে স্টুডিওতে যুক্ত করে নিচ্ছি। কারা কারা আছেন আপনারা জানেন, তারপরেও আমরা যুক্ত করছি। আমরা একটু প্যানেলকে বলবো ওনাদেরকে যুক্ত করে দেওয়ার জন্য। তো আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আবুল বাশার নাদিম, মহাসচিব বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। আমাদের সাথে রয়েছেন মেজবাহুল ইসলাম প্রিন্স, মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা, এবং রয়েছেন প্রকৌশলী আবুল বাশার, মহাসচিব বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। তো আপনাদের সবাইকে ঈদমানা চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি সরাসরি আজকে। তো প্রথমে আমি আবুল বাশার নাদিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন কাটছে ঈদ? জি, ধন্যবাদ। আজকে ঈদের তৃতীয় দিন। গ্রিন বাংলা চ্যানেল দীর্ঘদিন যাবৎ শিক্ষকদের নিয়ে কাজ করছে, বিশেষভাবে কিষান হালদার দাদা শিক্ষকদের জন্য বিভিন্ন ভাবে, বিশেষ করে বর্তমান যুগে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মিডিয়া, তথ্য যোগাযোগ প্রযুক্তির বর্তমান যে সময়, সেই সময়ে আমাদের আন্দোলনটাকে আমরা যদি কয়েকটি ভাগে বিভক্ত করি, তার মাঝখানে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি শিক্ষকদের পাশে যাকে পেয়েছি, এই গ্রিন বাংলা চ্যানেলের কর্ণধার কিষান হালদার দাদা। তো দাদাকে ঈদের শুভেচ্ছা জানাই। সেই সাথে এই গ্রিন বাংলা চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, তাদের সকলকে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো এই যে ঈদ উল ফিতর, গত দুদিন হলো ঈদ উল ফিতর উদযাপিত হলো। তো বাংলাদেশের শিক্ষকদের, এমপিওভুক্ত শিক্ষকদের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। দেখেন, শিক্ষকরা নানানভাবে বঞ্চিত, তারা নানানভাবে বৈষম্যের শিকার। 25% বোনাস প্রদান করা হয়। এটা প্রায় 21 বছর হতে চলছে। আর বাড়ি ভাড়া 1000 টাকা, 500 টাকা তাদের চিকিৎসা ভাতা প্রদান করা। সরকার অক্টোবর মাসে ইএফটি চালু করার উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছি এবং তার সরকারকে আমরা সাধুবাদ জানিয়েছি। এই প্রক্রিয়াটি একটু কারিগরি বিষয় আছে আমরা জানি, কিন্তু প্রক্রিয়াটি যখন চালু হয়েছে, চালু হওয়ার পরে পরীক্ষামূলকভাবে প্রত্যেকটা অঞ্চলে কিছু প্রতিষ্ঠানকে প্রথম এটা পরীক্ষামূলকভাবে পাইলটিং প্রজেক্ট হিসেবে চালু করা হয়। তো ওই পাইলটিং যে প্রতিষ্ঠানগুলা আওতাভুক্ত ছিল, কোনো প্রতিষ্ঠানেই তেমন কোনো সমস্যা হয়নি। তো আমরা যে জিনিসটা এই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যে জিনিসটা আমরা ইএমআই সেল কর্তৃপক্ষ এবং
শিক্ষা অধিদপ্তর, ওনাদের সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে ওনারা আমাদেরকে একটা কারিগরি জটিলতার কথা বলে এমপিওভুক্ত শিক্ষকদের যে হয়রানিটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। এমন বিড়ম্বনা শিক্ষকরা বিগত বছরগুলোতে হয়েছে কিনা আমার জানা নেই। আরো আগে হইলে আচ্ছা হইতে পারে। নাদিম জি, স্যার, আমি একটু আপনাকে একটু থামাই। সেটা হলো যে দেখুন, ঈদের আগের যদি কথা বলেন, আপনি জানুয়ারি মাসের বেতন কিন্তু শিক্ষকরা প্রথমে পায়নি। মানে এটা বোনাসের কথা বাদই দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে এখানে একটা তথ্য আসলো যে শিক্ষকদের জন্ম তারিখ ভুল, নামের বানান ভুল, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের ভুল, এগুলো তথ্য দিতে হবে। আর আমার প্রশ্নটি হলো যে যদি একটি জিনিস কার্যকরী করতে হয়, সেখানে ভুল ত্রুটিগুলো যদি আগে বিবেচনা না নিয়ে, এই যে ৫.৫ লক্ষ শিক্ষকের যে মানবেতর জীবনযাপন, যারা বাসা ভাড়া দিয়ে থাকেন, তো এই বিষয়টি কি বিবেচনায় রাখা দরকার ছিল কিনা? বা অন্যভাবে বেতনটি দিয়ে এটাকে সমাধান করা যেত কিনা? আপনার কি মনে হয়? যেহেতু জি ম্যানুয়ালি দেওয়ার দাদা, ব্যবস্থা ছিল। জি জি, আমি এই দিকেই যাচ্ছিলাম। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, প্রাথমিক ধাপে ১,৬৮,০০০ উপরে শিক্ষক কোনো জটিলতা ছাড়াই প্রথম ধাপে বেতনটা প্রদান করা হয়। তাদের কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় না। তো এখন কথা হলো ৩.৫ লক্ষ শিক্ষক এই পর্যন্ত, শিক্ষক কর্মচারী বেতন প্রদান হয়েছে। তার মাঝখানে ১৬,০০০ শিক্ষকের জন্ম তারিখগত সমস্যার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি থাকার কারণে ষষ্ঠ ধাপে তাদেরকে বেতন প্রদান করা হয়েছে। এখনো কিছু শিক্ষক যাদের একেবারে বয়সের যে পার্থক্যটা একটা ফার ডিফার থাকলে এটা এখনো কিছু শিক্ষক এখনো পায় নাই। তবে মোটামুটি সবাই পাইছে। এখন প্রশ্ন হলো এই যে ৫টা ধাপ, ৬টা ধাপ, এই ধাপগুলা কেন তৈরি করতে হলো? ১ নাম্বার আমার প্রশ্ন। আমরা ইএমআই সেল, শিক্ষা অধিদপ্তর এই সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাদেরকে যে কারিগরি ইস্যুটা বলেছেন যে এটা ভোটার আইডি কার্ড, এমপিও শিট, জন্ম তারিখ কোনো কারণে যদি গরমিল থাকে তাহলে এটা ইন্টারফেস করতে গিয়ে তাদের সমস্যা হয়। তো তখন আমরা এই শিক্ষা অধিদপ্তর এবং ইএমআই সেলের কর্মকর্তাদেরকে এই জিনিসটা বারবার বোঝাতে চেয়েছি যে যদি কোনো কারণে এই ভোটার আইডি কার্ড এবং এমপিও শিটের সাথে ইন্টারফেস করতে গিয়ে যদি কালক্ষেপণ হয়, সময় একটা ফ্যাক্ট হয়ে যায়, তাহলে আপনারা বিকল্প কোনো চিন্তা করে শিক্ষকদেরকে বেতনটা দেওয়া যায় কিনা। তো ওনারা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন নাই এবং গুরুত্ব দেন নাই। দেখেন, এইবার ঈদের যে জিও জারি হলো, ঈদের মানে ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস, এটা জারি হয়েছে মঙ্গলবারে। জিও জারি হওয়ার পরেও কিন্তু আরো কিছু কাজ আছে। মন্ত্রণালয় থেকে যখন জিও জারি হবে তখন সেটা বাংলাদেশ ব্যাংকে এজির জন্য যাইতে হবে। তো এটা করতেও একটা দিন, মাঝখানে আবার বন্ধ হয়ে গেল একদিন। পরে বৃহস্পতিবারে শিক্ষকরা দেখা গেল ৪টার পর থেকে একেবারে 11th আওয়ারে ৪টার দিকে মেসেজ আসা শুরু করলো। এখন আমার প্রশ্ন হলো, এটা যেহেতু করতেই হবে, আপনি রমজান শুরু হয়েছে, রমজান শুরু হওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে শিক্ষকদের ঈদটা ১ তারিখ অথবা ৩১ তারিখ হতে পারে। তো ওই একটা টার্গেট সামনে নিয়ে আপনি যদি এই কাজটা করত, শিক্ষা অধিদপ্তর এবং ইএমআই সেলের কর্মকর্তারা যদি এই কাজটা এইভাবে তাদের একটা সামনে সময়কে একটা টার্গেট নিয়ে যদি কাজটা করতো, তাহলে আমার মনে হয় না যে এত জটিলতা তৈরি হইতো। কিন্তু তারা জিওটা আচ্ছা, জারি করলেন কবে? জিও জারি করার ক্ষেত্রে কি জটিলতা আছে? আমি তো এটা বুঝি না দাদা। জটিলতা আছে। আচ্ছা, ঈদের এটা এটা বৃহস্পতিবারে এটা একটা বেতন ব্যাপার। দিতে জিও জারি করে মঙ্গলবারে, এটা কিভাবে সম্ভব? এটা আচ্ছা, আরো আগে অনেক করলে কি ধন্যবাদ। হতো? আপনি আরো করলে করলে কি হতো, রাইট? এই প্রশ্নটি আমারও। তো আপনি সাথে থাকুন। এবার আমি একটু আবুল বাশার, প্রকৌশলী আবুল বাশার, আপনার কাছে একটু আসতে চাইবো। আপনি আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনারা সবসময় থাকেন। আর আপনাদের এই ৩ জনের একটি নাম আছে। সেই নামটি আপনারা জানেন কিনা জানি না। সবাই আপনাদের ত্রিমূর্তি বলে থাকে। যে এই ৩ জন হচ্ছে ত্রিমূর্তি। এই আবুল বাশার, নাদিম এবং
মেজবাহুল ইসলাম প্রিন্স। এই তিনজনকে সবসময় দেখা যায় যখন আন্দোলন সংগ্রামের সামনে থাকেন, সবসময় সামনে শিক্ষকদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যে অনেকে বলেছে যে আজকে ত্রিমূর্তিদের নিয়ে অনুষ্ঠান করবেন, নিশ্চয়ই ভালো হবে। আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই, আপনারাও থাকবেন সাথে। তো বিগত আন্দোলনের সংগ্রাম আমরা দেখেছি, আবুল বাশার উনি ছিলেন, নাদিম স্যার ছিলেন, প্রিন্স স্যারও ছিলেন। তো আবুল বাশার, আপনার কাছে প্রশ্নটি হলো যে একটু খেয়াল করবেন যে 5.5 লক্ষ শিক্ষকদের অনেকেই কিন্তু এবার 2025 সালে কিন্তু ঈদ উদযাপন করতে পারেননি। কারণ কি? যে ওই যে আবুল বাশার নাদিম স্যার যে কথাটি বলছিলেন যে জিও জারি করা হলো মঙ্গলবারে, টাকাটা মেসেজ আসলো সকালে সন্ধ্যার দিকে, ব্যাংক বন্ধ হয়ে গেল শুক্রবার। এখন টাকাটা কিভাবে তুলবেন? শুক্রবারে হঠাৎ কথা হলো যে 10টা থেকে 11-12টা পর্যন্ত 2 ঘন্টা খোলা থাকবে। এখন যে লোকটি সিলেটে থাকেন বা যে শিক্ষক সিলেটে থাকেন, বরিশাল থাকেন, যাকে ঢাকা আসতে হবে, আবার যাকে সিলেট থেকে খুলনা যেতে হবে, সে কিভাবে করবে? এভাবে কিন্তু অনেকেই ঈদ করতে পারেননি। আমি একটা মেসেজ আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আপনি উত্তরটি দেবেন। আমাদের সাথে এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজার থেকে যুক্ত রয়েছেন আবুল কাশেম। লিখেছেন যে গিরিমালা চ্যানেলকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। কষ্টের কথা কাকে বলবো, এই একটা মাত্র মাধ্যম আছে যেখানে আমরা কথা বলতে পারি। আমি টাকা তুলতে পারিনি, আমার ঈদে এবছর হলো না। এর জন্য কে দায়ী আমি জানি না। আমার মা অসুস্থ, আমার জন্য অপেক্ষা করছেন। আমি বোনাসের টাকা নিয়ে ভাবছিলাম যে তার জন্য কিছু ওষুধ কিনে যাবো, সেটাও করতে পারলাম না। তো আমার আজকে প্রশ্ন যে এইভাবে যদি শিক্ষকদের বঞ্চিত করা হয়, তাহলে এই দায়ভার কে নেবে? তো কথাটি খুবই, উনি বারবার ফোন করেছিলেন আমাকে যে দাদা অনুষ্ঠানে আমি একটু কমেন্ট করবো, তাই বলি নিশ্চয়ই। আমি ওনাকে লিঙ্কটা দিতে পারিনি। তো এই যে ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন অমল বাসা স্যার? একটু 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, বলুন ধন্যবাদ বলুন। কিষান হালদার স্যারকে আজকের এই চমৎকার একটি আয়োজনের জন্য। পাশাপাশি আজকের অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, আমার বন্ধু, আমার খুবই কাছের মানুষ আবুল বাশার নাদিম স্যার, এবং আমার অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ মেজবাহুল ইসলাম প্রিন্স সহ আজকের অতিথি প্লাস যারা শুনছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আজকে আমি আমি আমাদের এই বাসা স্যার, আমি কি দূরে রয়ে গেলাম নাকি? ও, আপনাকে তো ধন্যবাদ জানালাম আগেই যে আপনি এত সুন্দর একটা আপনাকে আপনাকে আগে বলা হয়েছে। এই- এই- তো আপনি ছাড়া তো আমাদের কথা ভুলেই ছিল না আজকে। এই যে আপনি আমাদের আচ্ছা, তিনজনকে একবারে শিক্ষক সমাজ না জানবে, না ঠিক, আমাদের কথা শুনবে। তো না এটার ঠিক, জন্য তো এমনি এমনি বললাম আর কি, আসলে। ঠিক আছে, বলুন। আচ্ছা, যাই হোক, আবার আবারও ধন্যবাদ জানাচ্ছি কিষান হালদার স্যারকে। তো আমরা বলুন। শিক্ষকদের আজকের আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষকদের ঈদ আনন্দ 2025। তো আমার মনে হয় যে আমরা অতীতে শিক্ষকরা ঈদ আনন্দ করেছি অনেক কষ্ট হতাশা নিয়ে। এটা আমরা সবাই জানি যে শিক্ষকদের যে ঈদ, আমরা সবসময় বলি যে সবার জন্য ঈদ আসে আনন্দ হয়ে, আর শিক্ষকদের জন্য ঈদ আসে চোখের অশ্রু নিয়ে। তো এবারের ঈদটা একটু ভিন্ন ছিল, কারণ হলো আমরা যে 22 দিনের আন্দোলন করেছি বা আমাদের অতীতে আমাদের নেতৃবৃন্দ আমরা যারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলাম, এ কারণেই আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, সাবেক শিক্ষা উপদেষ্টা সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন ঈদ উল আজহা থেকেই উৎসব ভাতাটি বৃদ্ধি পাবে, প্লাস জুলাই থেকে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়বে। তো যদিও আমরা এই আমরা আনন্দ করতে পারিনি, আমাদের বাচ্চাদের কাপড় কিনে দিতে পারিনি, আমরা একটা ভালো খাবারের আয়োজন করতে পারিনি, কিন্তু এই যে একটা আশার বাণী আমাদের হৃদয়ে ছিল, এই কারণে আমরা কিছুটা আনন্দ উপভোগ করেছি যে আমরা কিছু একটা পাবো সামনে, কিছু একটা আমাদের জন্য আসছে। এই অনুপ্রেরণা, এই কথাগুলো কারণে কিন্তু মোটামুটি বিগত দিনের ঈদগুলোর থেকে এবারের ঈদে কিছুটা হলেও আমার মনে হয় ভালো কাটছে। তো আচ্ছা তারপরেও বাসা আমি স্যার, আপনাদেরকে বাসা স্যার, জি, আপনাকে একটু একটু আমি থামাতে চাই, কিছু মনে করবেন না। আমাদের সাথে কয়েকজন দর্শক শ্রোতা যুক্ত হয়েছেন, ওনাদের কথাটা হচ্ছে যেটা বলতে যাচ্ছেন আমি একটু সংক্ষেপে বলি। ওনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সাতক্ষীরা থেকে কল্লোল এবং পল্লব, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে মোংলা থেকে আহ, শহীদ শহীদুল ইসলাম, এবং আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত রয়েছেন দীপঙ্কর। লিখেছেন যে বাসা স্যারকে ধন্যবাদ। তো আমরা একটু জানতে চাইবো যে বিগত দিনে বিটিএর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেখানে
শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ অনেকেই তাদেরকে ডেকে নিয়ে পানি পান করিয়ে আন্দোলনটি থামিয়ে দিয়েছিলেন এবং আশ্বাসও দিয়েছিলেন। এবারও কি তাই হবে কিনা আমরা একটু বিনীতভাবে জানতে চাই। তো এই প্রশ্নটি যদি আপনি একটু উত্তর দেন। জি, আমি উত্তর দিব। বিষয় হলো, তার আগে আপনি ইএফটি নিয়ে একটা করছেন, প্রশ্ন করছেন, ওইটার উত্তর আমি দিয়ে নিই, আর হ্যাঁ, এটাও দিব। আর আমাদের বক্তব্য হলো যে ইএফটি যে সমস্যাটা, এটা আমি বুঝি না যে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশের একটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, যেখান থেকে তাদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা থাকবে সকল সেক্টর থেকে ঊর্ধ্বে, এবং তাদের বিচক্ষণতা সর্বোচ্চ হবে, সেখানে আজকে দেখেন ইএফটিতে তারা বেতন দেওয়া শুরু করলো। ডিসেম্বরে বেতন জানুয়ারির প্রথম 1 তারিখে দিল। তো সেইখানে তাদের উচিত ছিল যে এই যে এমপিওভুক্ত শিক্ষকদের বা কর্মচারীদের তো তথ্যর গড়মিল আছে এমপিও শিটের সাথে এনআইডি কার্ডের, তো এইটা যেহেতু আছে, সেহেতু আমরা এমপিও শিটে বেতনটা চলমান রাখি, পাশাপাশি এফটি কারেকশনটা চলুক। এইটা যখন ফাইনাল হয়ে যাবে, তখন আমরা এমপিও শিট অফ করে এফটিতে আমরা বেতনটা চালু করব। তা না করে তারা এই বিষয়গুলো গবেষণা না করে, না বুঝে, তারা হঠাৎ করে এই যে শিক্ষক কর্মচারীদেরকে গেড়া কলে ফেলালেন। 3 মাস 4 মাস পরে শিক্ষকরা বেতন পাইলেন, আবার দেখা যাচ্ছে ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে বেতন পেয়ে এই শিক্ষকরা কিভাবে কেনাকাটা করবে, কিভাবে বাচ্চাদের কাপড় চোপড় কিনবে। তো এই চিন্তা যে কর্মকর্তাদের মাথার ভেতরে নেই। আমি মনে করি যে এদেরকে শিক্ষা ডিপার্টমেন্টে থাকার কোনো যোগ্যতা এদের নেই। এরা এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে জিম্মি করে, এই 5.5 শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে এরা নিজেরা ফায়দা লুটতে চায়, নিজেরা নিজেদের পকেট ভারী করতে চায়, এবং এরা শিক্ষকদের চোখের পানি দেখলে এরা হাসি পায়। এটাই আমার মনে হয়, এটাই হলে আমার কাছে মনে হচ্ছে। তা না হলে শিক্ষকদের এই বেতনটি এভাবে এই প্রবলেম বা এই বিষয়ের ভিতরে তারা ফেলে দিত না। যাই হোক, আমি মনে করি যে সিস্টেমটা, ইএফটি সিস্টেমটা অবশ্যই ভালো, কিন্তু সেই সিস্টেমটার এটা নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন ছিল, এবং সেটার ব্যাপারে আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এটা চালু করা দরকার ছিল। যাই হোক, আচ্ছা, আর বাসা স্যার আরেকটি প্রশ্ন হলো যে এই ব্যাপারটা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তার সাথে বা ঊর্ধ্বতন কোনো অফিসার বা এই লেভেলের সাথে কারোর সাথে কথা বলেছেন কিনা, যে শিক্ষকদের একটি সমস্যা? আমরা 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 যোগাযোগ করেছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি, বা আমাদের যারা আছে, এই যে আমরা শিক্ষক আন্দোলনের সাথে সম্পৃক্ত, কারণ আমাদের কাছে সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষকরা জানতে চায় যে স্যার আমরা বেতন পাচ্ছি না, কবে পাবো। এই যে ঈদের নিশ্চয়ই, বেতন দিতে নিশ্চয়ই। দেরি সময় শত শত শিক্ষক আমাদেরকে ফোন দিয়েছে। তো আমরা তাদের কাছে তথ্য নিয়ে নিশ্চিত হয়েছি, ঈদের 1 দিন আগে হলেও আমরা বেতন পাবো। প্রয়োজনে তারা ব্যাংক খুলে হলেও, ছুটির দিনে ব্যাংক চালু রেখে হলেও আমাদেরকে বেতন দিবেন। এটা আমরা অনেক শিক্ষকদেরকে নিশ্চিত করেছিলাম। তো ইএফটির বিষয়টা তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা আপনারা একটু কষ্ট আপনাদের হচ্ছে, কিন্তু এটা যখন 100% ফুলফিল হয়ে যাবে, তখন আপনাদের আর কারোর কোনো প্রবলেম থাকবে না। বরঞ্চ থাকবে না, থাকবে না। আগামীতে এটা ভালো হবে, আপনাদের ভালো কোনো হবে, ভালো হবে। করবে এটা নিশ্চয়ই ভালো হবে, কারণ এসএমসির কোনো হস্তক্ষেপ থাকবে না, সিগনেচারের কোনো জটিলতা থাকবে না, একেবারে ডাইরেক্ট যাবে। এখন বাসা স্যার দ্বিতীয় যে প্রশ্নটি করা ছিল ওটার উত্তর দেবেন একটু, যে এখানে আচ্ছা, আশ্বাস যে ব্যাপারটি। শোনেন, দ্বিতীয়টির বিষয় হলো যে আমরা বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন যে এই যে আমরা এখানে আবুল বাশার নাদিম আছে, মেজবাউল ইসলাম প্রিন্স আছে, বাংলাদেশে আজকে লাইভে যে সকল শিক্ষকরা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদেরকে আমরা জানাতে চাই, এই শিক্ষকদের আন্দোলন দেখলেই কিন্তু এই আমাদেরকে কিন্তু আপনারা রাজপথে দেখেন। অন্তত যারা এই বিভিন্ন সংগঠন দাবি করে, তাদেরকে কিন্তু আপনারা রাজপথে পেয়েছেন, কিন্তু তাদের সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তারা নিজেদের যে জেলা উপজেলায় বা যে কমিটিগুলো আছে, সেই কমিটির চাঁদাগুলো যাতে নিয়মিত তাদের কাছে আসে, এই স্বার্থে তারা নামকা ওয়াস্তে 2-1টি কর্মসূচি তারা পালন করে থাকে। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, যারা আপনারা আমাদের কথাগুলো শুনছেন, আপনারা দেখেছেন যে আমরা 44 দিন এই প্রেস ক্লাবের সামনে বিগত সরকারের সময় আন্দোলন করেছি। রোজার মাসে আমরা প্রেস ক্লাবে ইফতার করেছি, এবং আমি সহ আমার আমার ইতিহাস আছে যে আমরা যে ছাত্রছাত্রীরা যে বেঞ্চে পড়াশোনা করে, সেই বেঞ্চের উপরে কোনো কাপড় কাঁথা বালিশ ছাড়াই আমরা সেখানে রাত্রি যাপন করেছি এই শিক্ষকদের দাবি আদায়ের জন্য।
পরবর্তীতে যখন সারা বাংলাদেশের শিক্ষকরা এই বিটিএ অর্থাৎ যে একটি সংগঠন আছে যারা বলে যে শতবর্ষী শিক্ষক সংগঠন, যখন জেলা উপজেলা থেকে তাদেরকে চাপ দেওয়া শুরু করলো যে জাতীয়করণ প্রত্যাশী জোট রাজপথে 44 দিন আন্দোলন করছে, আপনারা কি করছেন, তখন তারা আবার নিজেদের সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে, শিক্ষকদের গালিগালাজ থেকে বাঁচার স্বার্থে তারা আবার কর্মসূচি দিলেন। ভালো কথা, তারা যখন কর্মসূচি দিল, আমাদের বক্তব্য হলো যে শিক্ষকদের দাবি আদায়ে যারাই কর্মসূচি দিক, আমরা তাদের সাথে আছি, সে যেই হোক না কেন, সে কে দল, কোন মত, কোন পথ, এটা আমাদের দরকার নেই। তখন আমরা 22 দিনের আন্দোলনেও তাদের সাথে আমরা যুক্ত হলাম, কিন্তু আমাদের 22 দিনও আমরা ছিলাম। তারা সংগ্রাম কমিটি গঠন করলো, আমাদের আমি, আবুল বাশার নাদিম, মেজবাউল ইসলাম, প্রিন্স স্যার সহ অনেকে আছে। এই যে বাসা স্যার একটু সংক্ষেপে বললে ভালো হয়, কারণ আমরা ইতিহাস তো জানি। আমাদের প্রশ্নটি ছিল যে ওই রকম হবে কিনা। যারা এই লাইভ শুনছেন তাদেরকে এই ইতিহাসটা একটু সংক্ষেপে হলেও জানতে হবে। আমাকে আর কয়েকটা মিনিট সময় দেন, আমি এর ভিতরে শেষ করে দিচ্ছি। এখন আচ্ছা বলুন। এই 22 পরবর্তীতে 22 দিনের আন্দোলন আমরা করলাম, নেতৃত্ব দিল যারা আপনারা দেখছেন, আমরাও নেতৃত্বে ছিলাম, কিন্তু মূল ফ্রন্টে ছিল ওনারা। তো যাই হোক, পরবর্তীতে আমাদের কথা ছিল যে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে উঠবো না। এখানে আমাদের ভিতরেও কিছু শিক্ষক নেতা আছে, তারা হুট করে সরকার একটা টোপ দিল, আর গাজীপুরে যে সেখানে একেবারে চা নাস্তা খেয়ে মনে করেন যে জাতীয়করণ আদায় করে নিয়ে আসলো। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি আমার ফোনটা অফ করে রেখেছিলাম যে আমি সরকারের এই টোপে পা দিব না, আর গাজীপুরের এই কর্মশালায় আমি যাব না। এখানে আবুল বাশার নাদিমও সেই কর্মশালায় যায়নি, এখানে এক পক্ষ গিয়েছে। আর এক পক্ষ কি করেছে, ওনারা তো সবসময় সরকারের পা চাটে এবং সরকারের সবসময় গুণগান করে, সরকারের কাছ থেকে কেউ কল্যাণ ট্রাস্টের সচিব হতে চায়, কেউ বিভিন্ন দাবি করতে চায়। এই কাজগুলো করার জন্য তারা সরকারের কাছে গেল, সরকার একটা আশ্বাস দিলে চলে আসলো। আমরা যদি ওই রাজপথ থেকে যদি স্পষ্ট ঘোষণা ছাড়া না উঠতাম, তাহলে দাবি কিন্তু ওই সময় আদায় হয়ে যায়। কাজেই এই নেতৃত্বের ভুলের কারণে আমরা ওই সময় ব্যর্থ হয়েছিলাম। আর বিগত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করার, তারা ওই আন্দোলনকে বন্ধ করার জন্য তাদের একটা কূট কৌশল ছিল। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা 22 দিনে আন্দোলন করলাম, এই যে এই 2025-এ, এই 25-এ আন্দোলন করার পরে সরকারের কাছে আমরা যখন আন্দোলন শুরু করি, তার আগে কিন্তু 5 আগস্টের পরেই বিগত সরকারের পতনের পরেই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি। সেইখানে আমাদের যুব উপদেষ্টার পিতা মোহাম্মদ বেলাল হোসেন, উনি আমাদের সাথে ছিল। আমরা যে 1 ঘন্টা ধরে মাননীয় উপদেষ্টা মহোদয়কে, আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসেন আদিতি সাহেব, আমাদের জসিম উদ্দিন স্যার সহ আমরা যারা ছিলাম, আমরা অধ্যক্ষ মহোদয়কে, আমরা উপদেষ্টা মহোদয়কে অত্যন্ত সুন্দরভাবে বুঝালাম যে আমরা বেতন পাই এই টাকা, উৎসব ভাতা পাই এই টাকা, মেডিকেল ভাতা পাই এই টাকা, আমাদের এই সুযোগ সুবিধা পাই। তখন উনি এগুলো শুনে আশ্চর্য হলেন যে এমপি ভুক্ত শিক্ষকদের এইরকম দুর্দশা। তখন থেকে উনি একটা কমিটমেন্ট করেছিলেন যে আমরা আপনাদের জন্য কাজ করব। তো যাই হোক, আমরা এরপরেও আবার আমাদের নেতৃবৃন্দ, আমরা 2-3 দফা তাদের সাথে সাক্ষাৎ করেছি। করার পরে আপনার এরপরে যখন আমরা দেখলাম যে স্পষ্ট ঘোষণা আসছে না, তখন কিন্তু আমরা এই আন্দোলনে গিয়েছি, এবং আন্দোলনে যাওয়ার পরে আমরা এই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কৌশলগত কিছু বিষয় আপনারা দেখেছেন যে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করেছি, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু আমরা পুলিশের সাথে কোনো সংঘর্ষ জড়াইনি। পরবর্তী সচিবালয়ে ঘেরাও করতে গেছি, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, একদিন পুলিশের সাথে আমাদের মারামারি হয়েছে। এবং আমরা প্রতিদিনই কিছু আলাদা কর্মসূচি দিয়ে বিভিন্ন মিছিল মিটিং করে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে সরকারের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হলো যে আপনাদের সাথে সরকার বসতে চায়, মন্ত্রণালয়ে আলোচনা করতে চায়। আমরা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, যিনি এমপিভুক্ত শিক্ষকদের বিষয় দেখাশোনা করেন, ওনার সাথে আমরা, হুমায়ুন কবির, ওনার সাথে আমরা দেখা করলাম। আমরা কথা বললাম যে আমরা এখন আন্দোলনে আছি, আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিবেন, হয় আপনারা প্রেস কনফারেন্স করে বলবেন, না হলে আপনারা ওই আমাদের আন্দোলনে মাঠে যে বলবেন যে আপনাদেরকে এই সুযোগ সুবিধা দিলাম। এই দুইটা কথা যদি বলেন তাহলে আমরা আন্দোলন থেকে উঠে যাব, না হলে আমরা আন্দোলন থেকে উঠবো না। হুমায়ুন কবির সাহেব আমাদেরকে বললেন যে আপনারা দয়া করে সামনে রোজার মাস, কষ্ট করে এখানে থাকার দরকার নেই, আমরা কথা দিচ্ছি। আমি এই মাত্র আপনাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য একটা মিটিং এ ছিলাম, সেই মিটিং থেকে কিন্তু আমি আসলাম, অর্থাৎ আপনারা এটা নিশ্চিত থাকেন যে আপনাদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে। আমরা মাননীয় সচিব মহোদয়কে বললাম
বিগত দিনে এরকম বিগত সরকার অনেক কথা বলেছেন, আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু আমাদের কোনো দাবি তারা মেনে নেয়নি। তো এবার আমরা এই মিষ্টি কথায় আমরা উঠতে চাই না, আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিতে হবে। পরবর্তীতে তিনি বললেন যে ঠিক আছে, দেখি আমি উপদেষ্টা মহোদয়ের সাথে এই নিয়ে আলোচনা করি। তারপরেও আমাদেরকে ডাকলেন, আরেকবার ডাকলেন, সেখানে আমরা একই কথা বললাম। বলার পরে ওনারা বললেন খুব শীঘ্রই উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয় নিয়ে প্রেস ব্রিফিং এ এই দাবিগুলো, আপনারা কি কি দাবি মানবেন এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে বলবেন। তো কাজেই এরপরে উপদেষ্টা মহোদয় বললেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই আন্দোলন থেকে উঠে আসলাম। এখন প্রশ্ন হলো, বিগত দিনে সরকারও প্রতিশ্রুতি দিয়েছে, এই সরকারও প্রতিশ্রুতি দিয়েছে, এখন এই দাবিটি আমাদের আদায় হবে কিনা বা তারা বাস্তবায়ন করবে কিনা। আমি আপনাকে বলি যে এই যে সকল শিক্ষক কর্মচারীরা এখানে শুনছেন, একটা কথা কি যে তারা, আমরা যে কথা বলেছিলাম তারা সেটা মেনেছে। আর এটা কোনো রাজনৈতিক সরকার না যে আগামীতে ভোট নিতে হবে বা কোনো আন্দোলনকে দমন করতে হবে, এই কারণে তারা এই কথাগুলো বলেছে। আমরা বিশ্বাস করি ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি যে কথা বলেছেন এবং আমরা তার বাস্তবায়নও দেখেছি। আমরা যখন সচিবালয়ে গিয়েছি তখন তাদের অগ্রগতিটা আমরা নিজের চোখেই দেখেছি। কাজে এটার উপরে আমরা 100% বিশ্বাস স্থাপন করছি। আমরা উৎসব ভাতাটির 100% দেওয়ার, যাতে 100%ই দেয় সে ব্যাপারেও আমরা এখন পর্যন্ত তদবির করছি। হয়তোবা তারা একটু কম দিতে চাই। আমরা আশা করি যে এই শিক্ষকদের যে বৈষম্য, এই বৈষম্য ঈদুল আজহা থেকেই ইনশাল্লাহ আপনার যে লাঘবের কাজটি শুরু হবে। আমি শুধু শিক্ষক কর্মচারীদের একটা কথাই বলবো যে প্রিয় শিক্ষক কর্মচারী বিন্দু, আপনাদেরকে কারা রাজপথের মানুষ আর কারা ঘরের মানুষ আর কারা হলো নিজেদের স্বার্থ সিদ্ধি করা মানুষ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা নিঃস্বার্থভাবে আন্দোলন অতীতেও করেছি, এখনো করছি, আগামীতেও করব। আগামীতে আবার আমরা যখন কর্মসূচি দিব, এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আমাদের শেষ স্থল হবে, গন্তব্যস্থল হবে জাতীয়করণ। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ধাপে ধাপে চলবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আবুল বাশার স্যার, অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা রয়েছেন, আমি কিছু কমেন্ট আমি প্যানেলকে বলেছি দেখাতে, আর যারা আছেন আমি একটু দেখাই। তো আমাদের সাথে এই মুহূর্তে হালুয়াঘাট থেকে, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আমাদের প্রিয় দাদা রয়েছেন ললিত কুমার দ্রং, লিখেছেন দাদার সাথে আছি, অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা রইল। আমাদের সাথে রাজশাহী থেকে রয়েছেন সৌরভ হক, লিখেছেন যে শিক্ষকদের নিয়ে কেউ ভাবে না, তবুও চাই মানসম্মত শিক্ষা। তো সৌরভ হক, ঈদের শুভেচ্ছা নেবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আরো কমেন্ট থাকলে নিশ্চয় করবেন। আমাদের সাথে আরো রয়েছেন হচ্ছে রাশেদ মোশাররফ, লিখেছেন যে জাতীয়করণ করা হোক। জাতীয়করণ নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি এবং আমরাও চাই এই শিক্ষকদের এই সমস্যার সমাধান একমাত্র পথ হচ্ছে জাতীয়করণ। তো আপনি কোথা থেকে দেখছেন রাশেদুল হক জানাবেন। আর অনুষ্ঠানটি আসলে দেখতে সমস্যা হচ্ছে কিনা সারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আরেকটি প্রশ্নের উত্তর আপনারা একটু কমেন্টে জানান যে আপনারা সবাই আসলে বেতন এবং বোনাসটি পেয়েছেন কিনা এবং কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন। তো সবাই সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। তো আমি প্রিন্স স্যার আপনার কাছে আসতে চাইবো, মিসবাহুল ইসলাম প্রিন্স, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো আপনার কাছে প্রশ্নটি হলো, আচ্ছা আমাদের সাথে কে রয়েছেন, সাবরিনা সিদ্দিকা রয়েছেন আমাদের সাথে। হয় জাতীয়করণ নয়তো মরণ, অনেক কঠিন কথা। তো অনেক ধন্যবাদ আপনাকে এবং ঈদ মুবারক। আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। হ্যাঁ, সিদ্দিকা উনি আমাদের এই প্রোগ্রামে দেখছেন, ওনার কথা আমি একটু বলি। উনি যেখানে চাকরি করে ওনার অনেক দূর থেকে উনি এসেছিলেন এবং উনি একজন মহিলা টিচার, ইংলিশ টিচার। ওনার বাচ্চাদের জন্য মানে বেশি করে ডিম কিনে রেখে আসছিলেন যাতে বাচ্চারা কিছু না খাইলে ডিম ভাজি করে খেতে পারে। উনি এইরকম স্যাক্রিফাইস করে বাচ্চাদেরকে ফেলে রেখে আমাদের এই 22 দিনের আন্দোলনে যুক্ত ছিলেন। এই জন্য ওনাকে আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ জানালাম এবং আপনাকে ঈদের শুভেচ্ছা জানালাম গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। তো নাদিম স্যার এবং প্রিন্স স্যার বিশেষ করে শুনবেন। আমি খুব অবাক হয়ে যাই যে আজকে দেখুন অনেকে প্রশ্ন করেন যে এই আবুল বাশার নাদিম এত টাকা পায় কোথায়, আবুল বাশার এত টাকা পায় কোথায়, প্রিন্স স্যার এত টাকা পায় কোথায়, যে লোকজন নিয়ে স্কুল কলেজ বন্ধ করে ঢাকায় এসে এতদিন থাকে। আমাকে প্রশ্ন করে যে আমি গ্রিন বাংলা চ্যানেল থেকে এই অনুষ্ঠান করেন, এত টাকা আপনি পান কোথায়? তো আপনারা একটু বলেন তো আজকে এই যারা লাইভে দেখছেন যে আমি নাদিম স্যার আমাকে কত টাকা দিয়েছে একটু আজকে বলুক না। আপনারা কত টাকা দিয়েছেন আমাকে যে প্রোগ্রামের জন্য, একটু দয়া করে বলে যাবেন তো। আর প্রিন্স স্যার কত টাকা, প্রিন্স স্যার কত টাকা নেন, কিভাবে চাঁদাবাজি করেন কিনা
উনি বলবেন একটু পরে। আর আপনারা কার কাছ থেকে চাঁদা নিয়েছে একটু দয়া করে আজকে বলবেন লাইভে। সারা বাংলাদেশ থেকে তো দেখছেন আপনারা। হ্যাঁ, জাতীয়করণ হলে জি কিন্তু জি আপনারা সবাই সুযোগ সুবিধা নেবেন। কিন্তু কথা বলার সময় এত কথা যে বলেন, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তো সাবরিনা সিদ্দিক, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটি শুনলাম, এটাই হচ্ছে মানে শিক্ষকদের কি বলবা, প্রিন্স স্যার নিশ্চয়ই শুনছেন কথাগুলো। জি 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 না, তো শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন তো আমার আচ্ছা, কথা? তো হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনার কাছে প্রশ্নটি হলো যে আসলে শিক্ষকদের ব্যাপারে কোনো সরকারই কি আন্তরিক নয়? শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী চলে গেছেন, দীপুমণি চলে গেছেন গবেষণা করতে করতে। এখন আমার প্রশ্নটি হলো যে বর্তমান যে সরকার আসছেন, এই সরকারেও তো দায়িত্বের ভিতর পড়ে এই শিক্ষকদের নিয়ে একটু কাজ করা। আশ্বাস দিয়েছেন, ভালো কথা। আজকে ইএফটি নিয়ে দেখুন, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমাদের এক শিক্ষক বলেছেন যে স্যার, বাচ্চাদের পোশাক কিনতে পারিনি, আমি কিভাবে আরেকজনের বাসায় যে আমি দাওয়াত খেতে পারি। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। বলুন, কি বলবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে দাদা, না হলে ধরবেন একটু পরে। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় শুভেচ্ছা, এবং আপনার এই দর্শকদের যারা আমাদের দেখছেন, বিশেষ করে আমাদের সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা, সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের ভালোবাসার ভাইয়েরা, সবাইকে, ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। ঈদের আনন্দ সবাই ভোগ করুন, চেষ্টা করুন, এটাই জানাচ্ছি প্রথমে। চেষ্টা করুন বললাম এই জন্য, ওই যে আপনি বললেন যে এতক্ষণ যে আলোচনা হলো, আপনার বলার অনেক কিছুই বলা হয়ে গেছে, মানে সমস্যাগুলো। আমি শুধু একটু একটা জিনিস টানতে চাই, সেটা হলো আমাদের কর্মকর্তা বৃন্দ বা আমাদের শিক্ষা অফিসার বৃন্দ যারা আছেন, তারা কিন্তু বুঝা, যেহেতু শুক্রবারেও বলছেন যে শুক্রবারও খোলা থাকবে, এটা একটা অনস্বীকার, বিশাল একটা অভাবনীয় বিষয় ছিল যে শুক্রবারে ব্যাংক খোলা রেখে তারপর শিক্ষকদের বেতন দেওয়া হবে। শুধুমাত্র শিক্ষকদের বেতন দেওয়ার জন্য বলা হয়েছে, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। যাই হোক, আমরা বুঝতে পারছি তারা ভীষণভাবে আন্তরিক ছিলেন, কিন্তু আপনারা সিরিয়াস ছিলেন না। দুঃখিত এই জন্য। আপনাদেরকে আমরা অর্ধেক, তারপরে অর্ধেক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের আন্তরিকতা গ্রহণ করলাম। কিন্তু এই কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা ছিলেন, আপনারা আমাদের এই শিক্ষকদের প্রতি সিরিয়াস না। যে আমাদের প্রথমেই আমাদের নাদিম বাশার স্যার বলছেন যে আপনারা কি করে এইভাবে আপনারা যে বেতনের একটা সময়টা দিলেন, 2 দিন পরে, 1 দিন পরে সে হয়তো টিকিট কেটে ফেলছে, সে আবার চলে আসবে। আপনার ইচ্ছা করলে এটা 10 দিন আগে, 15 দিন আগে পারতেন। কেন আপনার ইএফটির সাথে তার বেতনের কি সম্পর্ক? তার বেতন আপনি দিয়ে দেন, তারপরে আপনার ইএফটিটা কার্যকরী করেন, যে কোনো ভাবেই হোক। সেটা না করে আপনি এইভাবে আপনারা দেরি করলেন, যার ফলে আমাদের লক্ষ লক্ষ শিক্ষকরা ঠিক সময় টাকাটা তুলতে পারে নাই। তারা ঈদের আনন্দটাই, আজকের নামই দিয়েছেন আপনি শিক্ষকদের ঈদ আনন্দ। তো এখন আনন্দের সময় আমাকে যা কথাগুলো বললাম, সবই আমরা নিরানন্দের কথা বললাম, আমরা আনন্দই করতে পারি নাই। এবং বিশেষ করে আমরা তো অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আপনারা কি প্রিন্স স্যার, করেন, আপনার কথা। জি প্রিন্স জি স্যার, বলেন। প্রিন্স স্যার, জি জি। আমি আসলে শিরোনামটা দিতে চেয়েছিলাম যে এই শিক্ষকদের বেতনারি 2025, কিন্তু এটা ভালো দেখায় না হ্যাঁ বিধায় আমি বলবো যে এটা দিয়ে তারপরে আপনারাই কথা বলুন, কারণ আমার খুব টাচ হ্যাঁ, করে এই আমি বিষয়গুলো এটুকু সত্যি। বলতে চাই যে শিক্ষকদের ঈদ আনন্দ 2025 বাস্তবতা, তাই না? আনন্দ এবং বাস্তবতা। বাস্তবতা, রাইট, ঠিক আছে, এটা একটু রাইট, রাইট। এভাবেই আর কি। আর এটার আজকে শিরোনামটা আমি নাদিম স্যার এভাবে হাসছেন বলতে চাই। দেখুন। প্রিন্স স্যার, প্রিন্স স্যার, আমি একটু বলি প্লিজ। নাদিম স্যার আজকে হাসছেন। এই নাদিম স্যার একটা রেকর্ড আছে, অন রেকর্ড, যে আমাদের এখানে ঈদের অনুষ্ঠানে এসে উনি কাঁদছিলেন। অন রেকর্ড কাঁদছেন, আমার আমি সেদিন। নিজেই তো ছিলাম, আমি নিজে হ্যাঁ, দেখেছি। আমি সত্যি সত্যি আপনার হ্যাঁ, আপনার ছিলেন। সত্যি সত্যি, তো হ্যাঁ হ্যাঁ, সেই সত্যি সত্যি। সেটা সত্যি মানে সত্যি এই এই জিনিসগুলো মানে খুবই না, তবে কষ্টদায়ক। আর এটা ঠিক আছে, এগুলো ছিল। তবে আমরা আমরা খুবই আন্তরিক। আমাদের আবুল বাশার স্যার বলছেন যে সত্যিকার অর্থে মনে করেন বিটি এর যে 22 দিনের আন্দোলন ছিল, আমাদের ডাকেনি, কিন্তু আমি এই আবুল বাশার স্যার, নাদিম বাশা, আমরা কিন্তু নিজেরাই প্রেস ক্লাবে গিয়ে আমি বলছি সবাইকে ডাকেন, আমাদের দেখলে বিটির আন্দোলনে আরো সবাই আসবে, বিশ্বাস করবে তাদেরকে। এবং এটা না, সত্যি না, সত্যি না, ঠিক ঘটছিল। আছে, ঠিক আছে, এবং ঠিক আছে, ঠিক তাই আছে। না, এই এই তারা কিন্তু প্রিন্স স্যার, আমাদেরকে দাওয়াতও দেয়নি। হ্যাঁ, কিন্তু কাউসার না, স্যার না, না, তখন প্রিন্স আন্তরিক স্যার, ছিল, আন্তরিক ছিলেন। আন্তরিক ছিল। রাইট, জি রাইট, জি। রাইট, রাইট। আন্তরিক এখন ছিলেন। এখন উনি কিন্তু সভাপতি শেষে হয়েছেন। শেষে আমরা, উনি হ্যাঁ সভাপতি হয়েছেন, আমরা গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু শিক্ষকদের জন্য কাজ করতে হবে, না হলে হ্যাঁ, কিন্তু সেটি ওই না, ওই না এখন শিক্ষকদের এটা জন্য কাজ বলছি, না আমরা করলে কিন্তু কোনো আমরা নেতা কিন্তু কিন্তু মূল্যায়িত বিটিএকে হন। বিটিএ একদিনের, এর আগের যত আন্দোলন ছিল বিটিএ একদিনের। আমি ওই দৈনিক শিক্ষার সিদ্দিক ভাই সবসময় বলতো আগে যে
তারা পরে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে এবং তাদের সমর্থক অনেক বেশি, কিন্তু তারা একদিন বা 2 দিনের আন্দোলন, কিন্তু এর বেশি তারা করে না। অর্থাৎ হলো তারা একটা বাস্তবতায় আসবে বা মানে বাস্তবায়ন করবে, সেই পর্যন্ত তাদের আন্দোলনটাকে নিয়ে যায় না কখনো। কিন্তু আমরা তাদের কিন্তু বাধ্য করে যাই, এবং আমরা কিন্তু এই যে আমরা 3 জন আছি, আমরা গোপনে অনেক কথা বলছি বা এখনো বলি, পরিকল্পনা করি যে এইটা এইভাবে করলে পরবর্তী আন্দোলনটা এরকম হবে, আমরা এটা চেষ্টা করি। আপনি সামনে আরো দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমি এই আন্দোলনে, না, এই হ্যাঁ, লেটেস্ট যে আন্দোলনে, যেটা আমি একটু অসুস্থ ছিলাম, আমার একটু ফ্যাটি লিভারে একটা সমস্যা হয়ে গেছিল, যার ফলে আমি নড়াচড়া কম করতেছি বা করতে পারি না এই সময়, রোজার সময়ও। তো যার কিন্তু আমি ভিতর থেকে আমার যত শিক্ষক আছে, যেখানে আমি চেষ্টা করছি, বা আজিজ স্যার ফোন করছে, বা স্যার তো আমাকেও এসে কমিটিতেও রাখছে, কিন্তু আমি সরাসরি না আসতে পারলে আমি সবসময় এটাকে সাপোর্ট দিয়েছি এবং শিক্ষকদেরকে এখানে জড়িত করার চেষ্টা করছি। তো এখন কথা হলো কি, যে আচ্ছা, এই যে যে কথাটা বললো, হ্যাঁ, হ্যাঁ, একটু একটা কথা বলি, যে সমস্ত শিক্ষকদের জন্য একটা বার্তা, যে আমরা কতটা আন্তরিক এটা বোঝার চেষ্টা করবেন। আমাদের একটা গ্রুপ, এই বাসার স্যার বা আজিজ স্যার বা জসিম স্যার, আমরা সবাই গিয়ে কিন্তু উপদেষ্টা মহোদয়কে বিশাল এক মানে লেখা দেওয়া হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস বোঝানো হয়েছে। এই ডিটেলস গুলো পড়ার পরে উনি প্রত্যেকটা, এর পরবর্তী প্রত্যেকটা মিটিং এ তিনি বলছেন যে আমি জানি না যে আসলে আমাদের দেশের সবচেয়ে নিপীড়িত এবং সবচেয়ে কম বেতনের অধিকারী এবং সবচেয়ে নিগৃহীত এই গ্রুপটা হলো এই আমাদের এই মাধ্যমিক শিক্ষা স্তর। তাদেরকে কিছুই দেওয়া হয় নাই। যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদেরকেই আমরা মানে ঠকাচ্ছি, তাদেরকে কিছু দিতে হবে। তিনি যতবারই আন্তরিকভাবে এই কথাগুলো বলছেন, আমাদের ওই লেখাগুলোর ফল তিনি বারবার এটা করেছেন, পরে বুঝানোর চেষ্টা নিশ্চয়ই, করেছেন। নিশ্চয়ই। এবং অনেক ধন্যবাদ এরপরে প্রিন্স আমরা স্যার। বারবার সাক্ষাৎ করা হয়েছে, তখন উনি আন্তরিক ছিলেন, এবং তার আন্তরিকতার কারণেই কিন্তু তিনি যাবার একদিন আগেও তিনি এটা যেদিন তিনি কিন্তু এটা এইভাবে দিয়ে গেছেন, যদি এই কথাটা পরবর্তী সময়ে কেউ না রাখে, পরবর্তী যিনি আসবেন, বলা তো যায় না, বা তিনি আশঙ্কা করে কিন্তু তিনি যতটুকু সম্ভব তিনি আন্তরিকতা দেখানোর চেষ্টা করছেন। অনেক আমি জানি আমাদের সব শিক্ষকের অনুভূতি এক ধরনের হয় না, তাই না? কিন্তু অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আমি তার আন্তরিকতা, আমরা মুগ্ধ। এবং তিনি থাকলে আরো ভালো হতো, তিনি আচ্ছা, থাকলে আরো অনেক ভালো হতো আমাদের জন্য, আরো মনে করি। ভালো হতো, ইনশাআল্লাহ, আশা করি আরো যিনি আরো আসছেন ভালো হতো, তিনি আরো আরো ভালো ভালো হতো, করার আরো চেষ্টা ভালো করবেন, হতো। আমাদের কথা বলেন। জি। হ্যাঁ, আর একটা কি প্রশ্ন আচ্ছা, করেছিলেন যেন, নিশ্চয়ই। ও টাকা প্রিন্স স্যার পয়সাটা, অনেক ধন্যবাদ। টাকা পয়সা, টাকা পয়সার কথা বলছিলেন, কোথায় টাকা পয়সা পাই, তাই না? আচ্ছা আচ্ছা, বলছি টাকা পয়সা পাই। হ্যাঁ, টাকা আবুল পয়সার বাসার নাদিম স্যার, আবুল বাসার নাদিম স্যার, তিনি ওই টিউশনই করেন মাসে। আমি যখন এই মিটিং এ ফোন করবেন আপনি, তার একটু আগে হয়তো তিনি, আচ্ছা, প্রিন্স এখন স্যার, অবশ্য ঈদের বন্ধ, প্রিন্স স্যার, এই তিনি হয়তো টিউশন থেকে আসছেন, কথাগুলো, আমি হয়তো এখনো শুরু করিনি, হয়তো 2 দিন পরে। না, এই কথাগুলো প্রত্যেকেই, বললে আমার কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, প্রত্যেকেই আমাদের করেন, এবং আমাদের আমাদের আপনি জিজ্ঞাসা করেন এই আমাদের, কথাগুলো বলতে গেলে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, আমার আরেক সভাপতিকে ছেড়ে এসেছি শুধুমাত্র আমি টাকা পয়সা নেব না বলে, যে আমার সংগঠন, আমি যতদিন মহাসচিব আছি, কোনো দিন আপনার সংগঠন থেকে শিক্ষকদের কাছে কোনো টাকা নিতে পারবেন না। আপনি, আমরা যারা সংগঠক আছি, তারা ওই দিন যত টাকা খরচ হবে, ওই দিন আমরা সবাই মিলে এই টাকাটা খরচ করবো শুধু সংগঠন, অথবা শিক্ষকরা ওই দিন যদি কিছু দেয় সেখান থেকে নিয়ে বাকিটা আমরা সবাই ম্যানেজ করবো। শুধু ওই দিন, শুধু ওই দিন সবাই দেখবে অনুষ্ঠান, যা যা খরচ হয়েছে তা সবার সামনে বলা হবে, সেখান থেকে, জানেন এটা এইভাবে। এবং মান্থলি বা বার্ষিক কোনো ধরনের আমি চাঁদা বলছি না, শিক্ষকদের টাকা নেয়ার এই দায়িত্ব আমি নেব না। কেয়ামতের মাঠে এই দায়িত্বের একটা টাকারও আমি হিসাব দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি কোথায় না কোথায় খরচ করি, সে হয়তো এটা আমি ধরা পড়ে যায়। আমি কিন্তু এরা জানে, এই 2 জন যারা আছে তাদের জিজ্ঞেস প্রত্যেকে আমরা জানি, ওনাদের সাথে এভাবে আমরা আমি কথা বলি বিশেষ করে, এবং ওনারা সবাই জানে কেন ওই সংগঠন থেকে আমি ছেড়ে আসছে, যে তাদের একটা ব্যবস্থাপনা শুরু হয়েছিল এই ধরনের, যে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্টও নাই আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এই ব্যাপারে, বুঝছেন? তো সুতরাং ওই যারা আচ্ছা, বলছে তারা হয়তো বা জানে, আন্তরিকতা হলেই আমি মূল বিষয়টা। তারা আন্তরিকতা তারা হতে হবে, রাইট, শুনেন, রাইট। আমি আমি না একটু বলি, এটা বলা দরকার। তারা এসে একটা কলেজ, আমি নামটা বলছি না, সেই কলেজের এই যে মানে বেঞ্চের মধ্যে শুয়ে থাকে, টেবিলের মধ্যে শুয়ে থাকে, এবং সেগুলো মানে ছবি তুলে আপনাদের কাছে দেখানো সম্ভব না, যে আপনি হয়তো ভাববেন যে মানে এত লো প্রোফাইল এসে ঢাকায় এসে এভাবে থাকে। আমি ঢাকায় থাকি, আমি ঢাকার একটা শ্রেষ্ঠ স্কুলে টিচার, আমি একদম 100% বেতন পাই, পুরো ফুল বোনাস পাই, সরকারি ভাবে যা পাওয়া হয় তার চেয়েতেও ভালো বেতন সবকিছু দেওয়া হয় আমাদেরকে, ফেসিলিটিস দেওয়া হয়। যতদিন শুক্র শনিবার 2 দিন বন্ধ ছিল না, আমার স্কুলে শুক্র শনি 2 দিন বন্ধ ছিল, একদম প্রথম থেকেই। এটা আমরা এনজয় করি, কিন্তু আমরা এই জন্য চাইছি যে শুক্র শনি বন্ধ হোক,
কারণ এটা সারা বিশ্বে এরকমই চলে। মানুষের রিক্রিয়েশন দরকার আছে, স্টুডেন্টদের রিক্রিয়েশন দরকার আছে। আমরা ওখান থেকে বলছি যে সারা বাংলাদেশে এটা প্রয়োজন, এবং দেখেন এটা ঠিক বাস্তবায়িত হয়েছে। সুতরাং আমি তারপরেও আমি এখানে আসছি। আমার স্কুলে আরো বেশ কিছু শিক্ষক আছে এরকম ঢাকা থাকে, তারা এত কিছু পাওয়ার পরেও তারা কিন্তু এই টাকাটা আবার এই শিক্ষকদের পিছনে। আমার এখন কিছুই পাওয়ার নাই, কিছু চাওয়ার নাই। এই যে আপনি আমাদের যে কিছু বাড়বে, বেতন বাড়বে না, একটু বলে দিই খোলামেলা, কারণ হলে দরকার আছে, প্রয়োজন আছে শিক্ষকদের জানার। আমার কি হবে জানেন, আমার স্কুলে এই সরকারি যে বোনাসটা বাড়বে, ওই সরকারি বোনাসটা ঢুকলে পরে আমার স্কুলের বোনাসটা, স্কুল থেকে যে বোনাসটা দেওয়া হয়, দুটো মিলেই সমান দেওয়া হয়। তো মানে 100% দেওয়া হয়। ওখান থেকে ওই টাকাটা কমবে, অর্থাৎ এই টাকাটা ঢুকলে স্কুলে টাকাটা, ফান্ডে টাকাটা জমা হবে ভালো, বুঝছেন? এইটা উপকার হবে আমার স্কুলে 70 জন মনে করেন আমাদের এমপিওভুক্ত শিক্ষক, আরো মনে করেন প্রায় 300-র মতো আছে অন্যান্য শিক্ষক, তাহলে শিক্ষক কর্মচারী। তাহলে আপনি মনে করেন যে আমাদের একটা সেভ হলো এইটুকু, কিন্তু আমাদের আন্দোলনটা সাধারণ শিক্ষকদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা যে না, এটা কেন হবে না? একই স্কুল, একই কোয়ালিটি, একই ধরনের টিচার, আমরা যখন ট্রেনিং এ যাই, সরকারি শিক্ষকরা আসে, তাদের সাথে আমাদের ট্রেনিং এ তারা কখনোই আমাদের কাছে মানে আমাদেরকে ফেলে দিতে পারে না, বা আমাদের চেয়ে তাদের পারফরমেন্স ভালো হয় না, বরং তারা অনেক সময় আমাদের সাথে, এবং আমরা বন্ধু বান্ধব একই সাথে, একজনের সরকারি ভাবে ঢুকেছে আর একজন আমরা বেসরকারি ভাবে আসছি। এই তো এখন দেখেন এনটিআরসির মাধ্যমে যে নিয়োগ কতটা পরিচ্ছন্ন হচ্ছে, তাহলে এগুলাকে এখন অবহেলা করার কোনো সুযোগই নাই। সুতরাং একটু অনেক ধন্যবাদ। আমরা একটু আরো সময় পেলে, তো আমি একটু জানিয়ে রাখি, আজকে হয়তো নাদিম স্যার কিছু মনে করবেন না, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একটু বলি, কথাগুলো বলা ঠিক না, তারপরে বলি একটু, যে আমরা যখন আন্দোলন চলছিল রোজার ভিতরে, আমরা সবার সাথে যোগাযোগ করেছিলাম। নাদিম স্যারও জানেন যে টক সংগ্রামে কথাবার্তা বললে এখানে এসে সমস্যা হয়। আজিজ স্যারও সময় দিতে পারলেন না, জসিম স্যারও পারলেন না, পরে আমরা গিয়েছিলাম সেখানে প্রেস ক্লাবে। তো আপনারা যে ইফতারি করেছিলেন সেখানে কিন্তু গ্রিন বাংলা চ্যানেল একদিনের ইফতারে কিন্তু অংশগ্রহণ করেছে, জানেন কিনা জানি না। তো এই বিষয়টি কিছু মনে করবেন না, যে আমি আসলে বলতে চাচ্ছিলাম এই কারণে, যারা আজকে দর্শক শ্রোতা প্রশ্ন করেন, আমার প্রশ্ন হলো আপনারা কি করেছেন, এবং আরেকটা জিনিস হলো, আমি আপনারা কি করেছেন, আমি একটু জানতে চাই। এই চ্যানেলে না, আপনার এই চ্যানেলে আসার ক্ষেত্রে আপনার এই চ্যানেলে আসার ব্যাপারে আমাদের কোনো, আপনার সাথে কোনো দেনা পাওনা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন, কোনো বিনিময় মূল্য নাই। এই যে আসে না, আমি দেখুন, আমরাও দেই না, বা আমরাও আপনাকে দেই না, একদম ব্যক্তিগত ভাবে ঈদের পরে আমরা বলে দিচ্ছি সব শিক্ষকদের না জানাতে, এবং আমি নিশ্চিত আমি ধন্যবাদ ওই শিক্ষকের, ধন্যবাদ যিনি বলছেন যে তারা কোথায় এই টাকাটা পায়। আসলে মানে এটা আমি জানি না, ওই সব শিক্ষকরা যারা চাঁদা দেন তাদের সংগঠনে, হয়তোবা তারা এটা বলতে পারেন। আমি সমস্ত শিক্ষকদের আবার ওই আবুল বাশার স্যারের মতো যে বলবো যে আপনারা এখন থেকে প্রত্যেকটা সংগঠনে চাঁদা দেওয়া বন্ধ করে দেন, কোনো চাঁদা দিবেন না। কিসের চাঁদা? কেন আপনার টাকা চাঁদা দিবেন? তাদের কি কারণে? তারা এই টাকাটা দিয়ে তারা ঢাকায় কি করে বলেন? এটা কিসের হিসাব? আপনাদের কল্যাণে তারা কি করে বলেন? প্রিন্স স্যার অনেক ধন্যবাদ। আমাদের অনেক সময় থাকবে, আসলে আজকের অনুষ্ঠানটি কিন্তু শিক্ষকদের এই ব্যথা কষ্ট নিয়ে নয়, তারপরেও কিন্তু এসে যায় কথাগুলো, কারণ কান টানলে তো মাথা আসবেই। তো এই জন্যই কথাগুলো হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো আমি একটু জানতে চাইবো যে সারা বাংলাদেশে যারা শিক্ষক সমাজ রয়েছেন, আপনাদের ঈদ কেমন কাটছে একটু দয়া করে জানান। হ্যাঁ, একটু যে ভালো কাটছে, খুব মজা করে কাটছে, অথবা কষ্টে কাটছে, একটু দয়া করে কমেন্ট করে জানান। আমরাই তো অনুষ্ঠান করছি, সারা বাংলাদেশ থেকে সবাই আছেন। তো অনেকেই কমেন্ট করেছেন, আমি দু একটি কমেন্ট দেখাই, কারণ আমাদের যারা নেপথ্যে কাজ করছেন আমাদের চ্যানেলে, ওরা খুশি হবে। তো আমাদের সাথে রয়েছেন, এখানে নামটা কি আমি পড়তে পারলাম কিনা, নূর নবী জোহাদি সম্ভবত। তো উনি লিখেছেন যে গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ, কারিগরি কি লিখেছে আমি বুঝতে পারছি, কারিগরি ভ্যাকেন্সি পোস্ট এবং বদলি বিষয়ে শুনতে চাই। বাশার স্যার, নাজমিন স্যার, প্রিয়েন স্যারকে ধন্যবাদ। আচ্ছা, তো গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ দিলে আমাদের যারা প্যানেলে কাজ করছেন সবাই ধন্যবাদ গ্রহণ করলো, আর আমরা খুব খুশি হলাম। আর আপনাকে সহ যারা কমেন্ট করলেন সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। আমি কিন্তু সবার কমেন্ট পড়তে পারলাম না, কারণ এত কমেন্ট করেছেন যে এই কমেন্টগুলো পড়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আজকে অনুষ্ঠান করা যাবে না। তো সাথে যারা রয়েছেন অনেক ধন্যবাদ।
সাথে থাকবেন। আর আমরা গ্রিন বাংলা চ্যানেল শিক্ষকদের সাথে ছিলাম এবং থাকবো ভবিষ্যতে। অনেক বাধা বিপত্তি আছে, এটা আজকে যারা অতিথি তারা জানেন এবং সারা বাংলাদেশের শিক্ষকরা জানেন। তারপরেও আমরা কিন্তু অনুষ্ঠান করে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আসছে এরকম যে সাবরিনা সিদ্দিকা বলেছেন প্রয়োজনে এসএসসি পরীক্ষা বর্জন করা হোক। আমরা কিন্তু একটি পোস্ট দেখেছিলাম, নাদিম স্যার একটু বলবেন এই ব্যাপারটা নিয়ে, যে অনেক শিক্ষকরা বলেছেন যে এসএসসি পরীক্ষা বর্জন করবেন, অনেক শিক্ষক সংগঠন বলেছেন। তো এই ব্যাপারটি নিয়ে আপনি একটু কথা বলবেন। আর আমাদের সাথে আরো একটি কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে রয়েছেন দেবদাস হালদার, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। লিখেছে, সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য গ্রিন বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের সাথে এম এ কালাম লিখেছেন একটি কথা, লিখেছেন যে খুব কষ্টে কাটছে, যে ঈদের অনুষ্ঠানটা ওনার খুব কষ্টে কাটছে এবং বিএড নিয়ে একটি কথা বলার অনুরোধ করেছেন, যে বিএড এটা বাতিল করার জন্য বা বিএডটা দরকার নেই এরকম বলছেন। আর একটা কথা একজন বলেছেন যে আসলে এটা আমাদের খুব কষ্ট লাগে। তারপর একটু দেখাই, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখেছেন যে শিক্ষকদের নিয়ে সবাই মজা করে। তো আমি জানি না যে মানুষ গড়া কারিগর যারা, সেই কারিগরদেরকে এইভাবে অবহেলিত রেখে, এইভাবে বঞ্চিত রেখে একটা সঠিক দেশ, সঠিক একটি জাতি গঠন করা যাবে কিনা, এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখলাম যারা কর্তৃপক্ষ আজকে দেখছেন। আমাদের অনুষ্ঠানটি কিন্তু আমরা শেয়ার করেছি বাংলাদেশের স্বনামধন্য এবং সম্মানিত অনেক কর্মকর্তাদের সাথে। কর্মকর্তারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শিক্ষা ডিপার্টমেন্টে অনেকেই। সচিব পর্যায়ে আমাদের 4 জন সচিব আমাদের অনুষ্ঠান দেখছেন। তো আমি অনুরোধ করব, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এই বিষয়গুলো একটু কমেন্ট করুন আর না করুন, আমরা এখানে নোটিফিকেশন পেয়েছি আপনারা অনুষ্ঠান দেখছেন, তো আপনারা এই বিষয়টি নিয়ে একটু ভাববেন। আর গ্রিন বাংলা চ্যানেল সবসময় শিক্ষকদের কথা বলবে, আমরা শিক্ষকদের অধিকারে কথা বলছি, অন্য কোনো কথা নয়। এই কথাটি আমাদের বলতে দিতেই হবে, বারবার বাধা আসছে তারপর আমরা বলছি। তো নাদিম স্যারের অনেকগুলো প্রশ্ন, নাদিম স্যার একটু জবাব যদি দেন আস্তে আস্তে। আজকে একটু আজকে সবাব হাসি খুশি দিয়েন দেখে ভালো লাগছে। দাদা। আমি শুধু হাসতেছি, মানে ওই যে এক গ্রাম বাংলা একটা কথা আছে বুঝছেন, যার জন্য করলাম চুরি সেই বলে চুর। তো এই যে আপনি একটু আগে বললেন, আমি বলি অভিজ্ঞতা। আগে গ্রিন বাংলা চ্যানেলের অভিজ্ঞতাটাই বলি। ধরেন গতকালকে রাত্রে মেবি 10টা থেকে 11টার মধ্যে দাদা আমারে ফোন দিছে। ফোন দেওয়ার বললো যে শিক্ষকদেরকে নিয়ে একটা ঈদ পরবর্তী অনুষ্ঠান করতে চাই। তো এই যে একদিন আগে উনি ফোন দিছে, ওনাকে এর আগে প্ল্যান করতে হয়েছে, এই অনুষ্ঠানটার ব্যানার তৈরি করতে হয়েছে, তার যে কলা কৌশলী আছে তাদেরকে নিয়ে ডিজাইন করতে হয়েছে, কাকে কিভাবে কোন প্রশ্নগুলা করবে, একটা বিশাল কিন্তু কর্মযজ্ঞ। এই যে উনি শ্রমটা দিতেছে শিক্ষকদের জন্য, হ্যাঁ, তো বলেন, তো এইটাকে যদি আপনারা এই যে কি টাকা দিয়ে বিচার করতে পারবেন? কয় টাকা দিয়ে কিনতে পারবেন বলেন? আপনাদের কয় টাকা আছে? আর আমাদের কথা বলতেছে ওই প্রিন্স স্যার, আমরা 2000 করোনার সময় 2021 সালের 5ই মে এক নজরুল ইসলাম রনি বাসার স্যারও ছিল, আমরা একটা বিশাল সমাবেশ করছিলাম। এটা বাংলাদেশের ইতিহাসে মোটামুটি একটা বিশাল সমাবেশ। আমরা সবাই উঠে পড়ে লাগছিলাম, এখানে অনেক শিক্ষক হয়েছিল। তো ওই প্রোগ্রামটাতে টাকা পয়সার দায়িত্বটা প্রিন্স স্যার, সাথে সাথে আমি আমার এই অঞ্চলের দায়িত্বটা পালন করছিলাম। তো আমি দেখছিলাম যে শিক্ষকদের সাথে মানে তাদের কাছে যদি 100 টাকাও চাওয়া হয় তারপরে ওইটা দিতে রাজি না। আমরা কিন্তু এই বিরক্ত হইয়া এক একজন 20 থেকে 40,000 টাকা করে কিন্তু আমরা নিজেরা নিজেদের পকেট থেকে ভরছি। আর একটা আন্দোলনে শিক্ষক নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হয় আমি বলি। 3-4 দিন আগে থেকে ধরেন একজন শিক্ষককে ফোন দিলাম যে আমাদের আন্দোলন আছে, যাইতে হবে। বলতেছে স্যার ভাড়া নাই, এই নাই সেই নাই। আমি বলছি টেনশন নাই, ভাড়া দিব, খাওয়া নাই, খাওয়ার ব্যবস্থাও করব। পরের দিন রাত্রে আমাদের এখান থেকে ময়মনসিং থেকে একটু আর্লি রওনা দিতে হয়, আমরা ফজরের নামাজ করে বের হই। তো ফজরের নামাজের পরে আমি জানি অনেক শিক্ষক ফোন ধরবে না, ইচ্ছা করে ধরবে না। তো আমি কি করি, রাত্রে আগে থেকেই তাদেরকে বিরক্ত করা শুরু করি যতক্ষণ পর্যন্ত, এবং
তার একটা অল্টারনেটিভ নাম্বারও নিয়ে রাখি, প্রয়োজন হলে তার ওয়াইফের নাম্বারটা নিয়ে রাখি, যাতে ওই শিক্ষক আমাকে ফাঁকি না দিতে পারে। তাকে আমি নিয়ে যাব, ভাড়া দিব, খাওয়াবো সবই, তারপরেও উনি যাইতে চায় না। তো এই যে অভিজ্ঞতাগুলা এখন আমরা কিভাবে করি, এই যে ধরেন আমার মিতা কি পরিমাণ কষ্ট করে, আপনি ইউ ক্যান ইমাজিন। যে আমার যে ভাবি আছে অনেকে বিরক্তই হয় বাচ্চা দুইটা রাইখে আইসে, হ্যাঁ, দুইটা মেয়ে কিন্তু একেবারে ছোট ছোট। আর এই যে প্রিন্সা, সে কিন্তু একটা স্বনামধন্য ঢাকার একটা বিশাল বড় স্কুলে, যে স্কুলটার এদের যে ইন্টারনাল স্যালারি ফিগার, এটা দিয়ে স্যারের অনেক কিছু করতে পারে। কিসের সরকারিকরণ আর কি আপনার ঈদ বোনাস 100%, কি করবে এই প্রিন্স স্যার এইগুলা দিয়া? উনি যে টাকা পায় ওই স্কুল থেকে তার চেয়ে বেশি হবে না, জাতীয়করণ হলেও হবে না 100। কিন্তু কার জন্য করে এটা বুঝতে হবে, শিক্ষকদের বুঝতে হবে। এই কিষান হালদার দাদা কার জন্য করে এটাও বুঝতে হবে। একটা অনুষ্ঠান প্রোগ্রাম করতে গেলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়, যারা টেকনোলজি জানে না। এইটা অনেক সময় বাফারিং হয়, নেট প্রবলেম হয়, অনেক টেকনিক্যাল বিষয় আছে। তো এগুলাকে আপনারা খাটো না করে আপনারা কিছুই করতে হবে না, আমাদেরকে টাকা দিয়েও সহযোগিতা করার দরকার নাই। যদি পারেন আন্দোলনে শরিক হন। আরেকটা বিষয় হলো যে অন্তত কৃতজ্ঞতা বা ধন্যবাদটুকু জানায়। এই যে শিক্ষকদের বেতন এই মঙ্গলবারে যখন জিও জারি হলো, আপনারা কি জানেন? আপনারা তো অবাক হবেন। আমি আর বাসার স্যার সর্বশেষ যখন ভারপ্রাপ্ত ডিজি ছিল রাজাউল হাসান, উনি ওনার দরজা খুলে না, আমরা পা দিয়া, ধাক্কা দিয়া, লাথি দিয়া, ভয় দেখায় আমরা দরজা খুলছি। আমাদের পিছনে সবসময় গোয়েন্দা লাগিয়ে থাকে, আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমরা কোথায় যাইতেছি, কি করতেছি, এগুলা নজরদারিতে আছে। এরপরে বলেন, ওই যে মঙ্গলবারে জিও জারি হলো, আমরা শিক্ষা অধিদপ্তরের এবং ইএমআই সেলের কর্মকর্তাদের সাথে যে ভাষায় কথা বলছি, এমন ভাষা, যে ভাষা একটা মানুষ যদি সে স্বাভাবিক থাকে তারপরও সে আপনাকে মারতে আসবে। আমরা শিক্ষা কর্মকর্তাদের সাথে এইভাবে রাগান্বিত ভাবে শুধু আপনাদের স্বার্থে কথা বলছি যে না, কেন বেতনটা হচ্ছে না, শিক্ষকরা কি ঈদের আগে বেতন পাবে না, এই সেই, একটু পরে পরে ফোন দিয়ে বিরক্ত করা। একজন সচিব পর্যায়ে আমরা ফোন পর্যন্ত দিয়েছি, দিয়ে আপনাদের এই বিষয়গুলাকে যত এবং ফেসবুকে লেখালেখি করছি। এমনও আছে যে তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজও করতে হয়েছে, যে আপনারা কেন এটা করলেন না, এই সেই এইগুলা করে। এগুলা কিন্তু সবই আপনাদের স্বার্থে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অকৃতজ্ঞ যেন না হই। এই যে আমাদের এই প্রোগ্রামগুলা, এগুলা আন্দোলনের একটা অংশ, এরপরে আমাদের আন্দোলন একটা অংশ, এগুলোর সাথে আমরা একেবারে নিবিড়ভাবে জড়িত, কাউকে ছোট করে দেখার কিছু নাই। বাংলাদেশের 2017 সালের পরে যতগুলো আন্দোলন হয়েছে, কার্যকর আন্দোলন হয়েছে, এবং সবগুলো আন্দোলনের সাথেই আমরা অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। এবং এই আন্দোলনগুলা করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে, সরকারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক মানুষের কাছে যাইতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে, দিন নাই রাত নাই। এমন আছে যে ডিজিএফআই, এনএসআই, তারা অনেক ভয় দেখাইছে, অনেকভাবে ওই পরিবারের লোকজনদেরকে। আমি তো 2017 সালের এপ্রিল মাসে যখন আমাদের হয় না 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা হয় না, তখন দেখেন আমি একমাত্র ব্যক্তি, আমার বউ, বাচ্চা, 2 বাচ্চা এবং আমার বৃদ্ধ বাবা, আমার কাজের মেয়ে, সবাইকে নিয়ে আমি কিন্তু রাস্তায় নেমে পড়ছিলাম। এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে এটা চলে গেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার পরে ওইখান থেকে এনএসআই এর লোকেরা, ডিজিএফআই এর লোকেরা আমাকে ফোন দিছে, বলতেছে আপনি সরকারকে বিব্রত করার জন্য, আপনি জামাত বিএনপির লোক, আপনি সরকারকে বিব্রত করার জন্য এই ধরনের ছবি পোস্ট করছেন, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরকম হুমকি ধমকি পরেও কিন্তু আমরা সরে আসি নাই। কত ফেসবুকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, এমন হয়েছে, হ্যাঁ, ফেসবুকে লেখালেখির পরে কিছুদিন পর্যন্ত ফেসবুকে কমেন্ট পর্যন্ত করতে পারি নাই, এমন পরিস্থিতিও হয়েছে। হ্যাঁ, যাই হোক, এই যে বিভিন্ন যারা সুবিধাবাদী নেতা আছে,
বিশেষ করে দেখেন বিগত সরকারের আমলে শাহজাহান আলম সাজু সহ আরো যারা সুবিধাবাদী নেতা আছে ওদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, বলতে গেলে যুদ্ধ করছি তাদের সাথে। তাদের সাথে আমাদের এমনও হয়েছে যে তারা আমাদেরকে গালিগালাজ পর্যন্ত করছে, এগুলো আমরা তাদের সাথে ফাইট করছি। ময়মনসিংহের ভিন্ন এই স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে। শিক্ষক সমিতি ওনাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে। এই যে শিক্ষক সমিতি 2022 সালে তারা যে 11ই জুলাই যে আন্দোলনে ডাক দিছে, এমনি দিছে, সারা বাংলাদেশের শিক্ষক সমিতির জেলা উপজেলার সমস্ত সভাপতি সেক্রেটারি নাম্বার আমাকে জোগাড় করতে হয়েছে। জোগাড় করে তাদেরকে উস্কাই দিচ্ছি হ্যাঁ, একটা বলা যায় সবাইকে ফোন দিয়া যে আপনাদের সমিতি কি করতেছে, শুধু প্রশ্ন বেচা, এই করা সেই করা, এগুলা করতেছে। ওনাদেরকে উস্কাই দিচ্ছি, এক কথা বলা যায়। তো উস্কাই দিয়ে এই আন্দোলনটা কিন্তু আমরা দাঁড় করাইছি এখানে। জি জি বলেন দাদা। একটু থামাই, সেটা হলো যে আমি একটু বলি প্যানেলকে, বলছি যে তোমরা বা আপনারা যারা আছেন একটু সময় দেবেন আমাদের। হ্যাঁ, আমরা অনুষ্ঠানটি আরো 10 মিনিট বাড়াতে চাই, আপনারা দয়া করে একটু সময় দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আর আমার একটু মাইক্রোফোন সাউন্ড একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে যারা ডিজিএফ বা এনএসআই চেনেন না, আপনারা আর কি বলবো, এটা আমি ভালো চিনি, আর নাদিম স্যার চেনেন, বাহার স্যারও নিশ্চয়ই চেনেন, প্রিন্স স্যারও চেনেন সম্ভবত। তো এনাদের সাথে যে দাঁড়ানো তো অনেকেরই আমার মনে হয় যে সেই সাহস আপনারা পাবেন কিনা জানি না। আর যখন এই অভিযোগটি আসে যে আপনারা সরকারকে উস্কে দিচ্ছেন, সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকার পতনের কথা বলছেন, তখন আর কোনো কিছু জবাব থাকে না। হ্যাঁ, তো আর আমাদের এই অনুষ্ঠানগুলো সব অন রেকর্ডেড, এখানে আমরা কোনো কাটছাট করিনি, সব অনুষ্ঠান কিন্তু আমাদের আছে। আজকে বাহার স্যার যেটা বললেন এটাও কিন্তু অন রেকর্ডেড, আপনারা যে কমেন্টগুলো করলেন সেটাও কিন্তু আনকাট। এখানে আমরা কিন্তু পরবর্তীতে যদি জবাবদিহি করতে হয় আমরা কিন্তু এটা নিয়ে রেডি আছি, কারণ আমরা তো কোনো অবৈধ কোনো কিছু করছি না। তো আমার একটি প্রশ্ন হলো নাদিম স্যারের কাছে, প্রশ্নটি এরকম যে আমরা এই যে এতদিন যে শিক্ষকদের চলমান যে আন্দোলন, আমরা আছি একসাথে, আপনাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আছি, বিগত সরকারের আমলেও ছিলাম, এখন আমরা রয়েছি আপনাদের সাথে। তো আমাদের কথাটি হলো এরকম যে এই শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন কেন হচ্ছে না, এবং আগামী দিনে এই শিক্ষকদের কি করণীয়। এই যে বারবার আন্দোলন করতে হবে, বারবার এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, একটা ঈদের অনুষ্ঠান সেখানেও শিক্ষকরা ঠিক মতো ঈদ পালন করতে পারছে না। সরকারি যে শিক্ষকরা তারা কিন্তু বৈশাখী ভাতাও পেয়ে গেছে। আপনারা বৈশাখী ভাতা, আমি শুনেছি যে অনেকে রিএফটিতে নাকি বৈশাখী ভাতা ঢুকেছে, আমি জানি না, কেউ যদি পেয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমার জানা মতে কেউ পান নাই, সম্ভবত বেসরকারি শিক্ষকরা কেউ পান নাই। তো এই যে বিষয়গুলো নিয়ে একটি বৈষম্য সবসময় রয়েছে, তো এর থেকে আসলে মুক্তিটা কি? এই বারবার অনুষ্ঠান করছি, সারা বাংলাদেশের শিক্ষকরা তাদের সেই হতাশার কথা বলছেন, তো এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আর আজকের যে বিশেষ দিনে এই কথাগুলো বলতে হচ্ছে, নাদিম স্যার একটু সংক্ষেপে বলবেন। জি দাদা, আমাকে 2 মিনিট একটু দেন। আমি গান গাবে, নাদিম স্যার গান গাইবে। নাদিম, আমরা সেই জন্য 10টা মিনিট রেখেছি। ঠিক আছে, আমি গান গাইতে পারি না, কিন্তু আমি গান শুনবো ইনশাল্লাহ। আমি 2টা কথা বলে 2 মিনিট আমাকে সময় দেন, আমি শেষ করে দিব। দেখেন, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ইংরেজরা আমাদের দেশে 200 বছর শাসন করে গেছে। ওরা সবচেয়ে যে বেশি জিনিসটা বাঙালিদেরকে শিখিয়ে গেছে সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল। আপনি যত বেশি বিভক্তি তৈরি করতে পারবেন মানুষের মনে, আপনি তাকে তত বেশি দুর্বল করতে পারবেন। যেমন এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিভড এ ফার্মার হু হ্যাজ 4 sons or 5 sons, এরকম ছিল না সানস? ওই রকম একটা গল্প যে হ্যাঁ, যে বিভক্তিটা আমাদের মাঝখানে বেশি, আমাদের এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে এই বিভক্তিটা থাকার কারণে আমরা ইউনিটি নাই, এই কারণে আমরা এই আন্দোলনগুলোতে সফল হইতে পারি। তবে ইনশাল্লাহ একটা কথা বলি দাদা, এখন আমরা এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে ইনশাল্লাহ আমরা 2025 এবং 26, আপনাকে আজকের অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম, এই 25 এবং 26-এর মধ্যে ইউনিটি যে আমাদের যে গ্যাপ আছে এটা ইনশাল্লাহ আমরা ওভারকাম করব 100%, আল্লাহ যদি তৌফিক দান করে। এই বৃত্তটাকে আমরা ভেঙে আমরা একত্র হয়ে আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলা, এটা আমরা সর্বোচ্চ 2025-এর লাস্ট এবং 26-এর শুরু, এর মাঝখানে আমরা এই জায়গাটা গ্যাপটা পূরণ করব। এবং
যারা এখনো হতাশার মধ্যে আছেন, যারা আমাদেরকে আমাদের এই আন্দোলনকে ছোট হোক অথবা যে পরিসরেই হোক না কেন তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ফ্ল্যাটারি করেন, আপনাদেরকে বলি, আজকে দেখেন আমাকে বৃহস্পতিবারে 400 থেকে 500 শিক্ষক মোবাইলে ফোন দিছে, স্যার এখনো মেসেজ আসে নাই, আমি তো অগ্রণী ব্যাংকের সিঁড়িতে দাঁড়িয়ে আছি। আমি বলছি দেখেন মেসেজ যদি নাও আসে তাও আপনি ওই ব্যাংকের লাইন ধরে আপনি ওই ব্যাংকের অফিসারের কাছে যান, অনেক সময় মেসেজ না আসলেও টাকা ঢুকে। তো উনি 1 ঘন্টা পরে আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে স্যার আমি তো লাইন ধরে 1 ঘন্টা করে আসলাম, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম ব্যাংকের অফিসারকে, উনি তো বললো যে টাকা ঢুকে নাই। তখন আমি আক্ষেপ করে বললাম দেখেন ভাই, 1 ঘন্টা লাইন ধরে আপনি শুধু একটা অ্যাকাউন্টের তথ্য জানার জন্য দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু আমরা যখন আপনাদেরকে বারবার অনুরোধ করি আপনাদেরকে যে আন্দোলনে আসেন, আমাদের সাথে যোগ দেন, তখন আপনারা আমাদেরকে গুরুত্ব দেন না। আজকে আমার খুব দুঃখ হচ্ছে, আপনার জন্য খুব করুণা হচ্ছে, এইভাবে কথাটি আক্ষেপ করে বলছিলাম। কিন্তু যাই হোক, আপনারা শিক্ষকরা আসেন বা না আসেন, আমাদের প্রতি কৃতজ্ঞতাটা অন্তত জানায়েন, যে সামান্য একটু ধন্যবাদ জানায়েন যে না আমরা এই কাজটা করতেছি, আপনাদের ধন্যবাদ পাইলে উৎসাহ পাই। তবে হ্যাঁ, ওই যে কাজী নজরুল ইসলামের মতো যে লক্ষ মানুষ লাগবে না, যদি বীর সৈনিক 10 জনও হয় তাহলেও কিন্তু যুদ্ধে জয় করা যায়। তা আমরা এই ধরনের যে বিশাল জমায়েত থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি। আমরা আমাদের যে তারুণ্যের শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যে কয়জন যোদ্ধা আছি, আমরা আগামীতে সেই যোদ্ধাদেরকে নিয়েই আমরা এই বৈষম্য নিরসন করব ইনশাল্লাহ। এবং আগামী ঈদ, আমি আরেকটু বলে রাখি, আমরা যেহেতু ইতিমধ্যে জানেন যে আমাদের একটা আন্দোলনের ফলে অথবা সরকার যে কোনো ভাবেই হোক, আগে থেকে আমাদের যোগাযোগ আছে। এই যে আমাদের বাসার স্যার দীর্ঘদিন শিক্ষা উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ওনাদের সাথে, এবং আমি একদিন ডিজি মহোদয়ের কাছে বাসা স্যারকে সহ এবং শিক্ষা উপদেষ্টার যে পিএস ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ আমরা কথা বলছি এবং দেখা করছি। দেখা করার পরে ওনারা একটা জিনিস আমাদেরকে আশ্বস্ত করছেন যে আপনাদের এমপিওভুক্ত শিক্ষকদের যে ভাতাগুলা এগুলা পরিবর্তন হবে 100%। তো ইতিমধ্যেই এটা এই রোজার মধ্যে একটা মিটিং হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাথে। এইখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা তারা 100% বোনাস করতে রাজি না, তারা সেটার পক্ষে না। কিন্তু আমরা কিন্তু 100% বোনাস ছাড়া মানব না। তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে একটা চাহিদা দিয়েছে, তারা একটা তথ্য দিছে যে এই তথ্যের ভিত্তিতে কত টাকা লাগবে। নাদিম স্যার, আমি একটু জানতে চাইবো, একজন দর্শক শ্রোতা আমাদের একটু আমি কমেন্টে একটু বলবো প্যানেলকে দেখানোর জন্য। এই যে দেখুন, লিখেছেন AKM রণ, উনি লিখেছেন যে স্যার আসসালামু আলাইকুম, ঈদুল আজহা থেকে কোনো ভাতা পাওয়ার সম্ভাবনা আছে কিনা জানানোর অনুরোধ রইল। এখন আপনি এই বিষয়টা নিয়ে একটু বলবেন যে কত পার্সেন্ট জি জি আসলে জি দাদা, আমি বলতেছি ক্লিয়ার করি। সর্বশেষ যে মিটিংটা হলো, ওই মিটিং এ তারা যে প্রস্তাবটা দিল 50% এরকম একটা বোনাস তারা করতে পারে, এটা একটা আলোচনা, এটা কোনো সিদ্ধান্ত না। এবং বাড়ি ভাড়াটা তারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে নিয়ে যাওয়ার চিন্তা করতেছে, অথবা সেটা আগের মতো কনসুলেটেডই হইতে পারে। আর যেহেতু চিকিৎসা ভাতা এটাকে একটু বাড়াইতে পারে, আবার বিনোদন এটাও বাড়াবে। এটা সরকারিদের আমাদের ছিল না, এটা আমাদের যুক্ত হবে। বিনোদন ভাতাটা তো আমরা সরকারিদের মতোই পাবো, 3 বছর পরে পরে এই বিনোদন ভাতাটা পাওয়া যায়, এটা সরকারিদের নিয়মেই পাবো ইনশাল্লাহ। কিন্তু আমরা ঈদের পরে আমরা খুব চিরেই যে আমাদের যে ডিজি মহোদয় ওনার সাথে আমরা দেখা করব, যেহেতু ডিজি মহোদয়ের কাছ থেকেই এই বিষয়গুলা প্রস্তাব চায় অর্থ মন্ত্রণালয়, এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাব তৈরি করে ডিজির কাছ থেকে প্রস্তাব নিয়ে সেই শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাব অর্থ মন্ত্রণালয় দেয়। তো আমরা ডিজি মহোদয়ের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করবো যাতে 100% বোনাস। তবে একটা নিশ্চিত থাকেন যে আগামী ঈদুল আজহায় আপনাদের ভাতাগুলোর পরিবর্তন হবে, এবং ওই আগামী বাজেটে জুন জুলাইয়ের যে বাজেট, সেই বাজেটে আপনাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, এই বিনোদন ভাতা, এটার পরিবর্তন হবে। আর ঈদুল আজহার মাঝখানে এই উৎসব ভাতাটা আপনারা পাইতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটা ব্যাপার নাদিম স্যার,
না, সাথে দিকে একটু এটাও আচ্ছা বলেন, বলেন যে আচ্ছা যদি না হ্যাঁ হয় তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে, এটাও জি বলেন। আচ্ছা সেই কথাটা প্রিন্স স্যার সেই কথাটা আপনি বলবেন, আমরা শুনবো। আর নাদিম স্যার একটা কবিতা শোনাবেন অথবা গান, আপনি রেডি হন, আমরা একটু পরেই আসবো আপনার কাছে। আর কবিতা অথবা গান আপনি মনে মনে রেডি করেন। এবার বাহার স্যার, দাদা আবুল বাহার স্যার আপনার কাছে আসবো। সেটা হলো যে একেবারে শেষের দিকে আমাদের অনুষ্ঠান, একেবারে শেষের দিকে আমাদের প্যানেল থেকে অনিন দিচ্ছে যা 5 মিনিট, আমি আর একটু সময় নিচ্ছি। তো বাহার স্যার একটি গান শোনাবেন অথবা কবিতা, আজকে আনন্দের দিনে একটু একটু বিনোদন দেবেন সবাইকে। যা যা খুশি একটা করবেন, কি করবেন? কথাবার্তা এখন আর দরকার নেই, আমরা একটু আনন্দ করি, ঈদের আনন্দ, যেহেতু এই শিক্ষকদের ঈদ না আনন্দ। আমি তো আসলে আসলে আমার ওই ব্যাপারটা কি, আমি গানও চর্চা করি না, কবিতার ব্যাপারেও আমি অতটা প্রস্তুতি নিয়ে আসিনি। সমস্যা যদি নাই, আপনি এটা আমাকে এটা এটা প্রস্তুতি দরকার নাই, প্রস্তুতি কোনো দরকার নাই। আহ, আপনি যেটুকু পারেন সেটুকু আমাদের শোনাবেন। আজকে সারা বাংলাদেশের দর্শকরা শিক্ষকরা অন্তত শুনতে তার চায়। আগে- বলুন, ঠিক আছে, দুই যে লাইন হলেও আপনি শোনা, একজন 2 লাইন ভালো শোনা। বাথরুম সিঙ্গার, এটা আমরা জানি, একজন বাথরুম সিঙ্গার ভালো, এটা জানি। ওর 2 লাইন না, বলে দেন আর কি। আমি কোনো আমি সমস্যা নাই। আমি বলতে চাচ্ছি যে আমার এই যে নৈশপরি ভাইরা গতকালকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের একটা মিটিং এ, সেখানে সারা বাংলাদেশ থেকে তাদের প্রতিনিধিরা ছিল। তো তাদের সত্যিকার কথা, তারা যেভাবে তাদের কষ্টের কথা বলেছে, আমি শুধু চোখ দিয়ে অঝরে কেঁদেছি। একজন বলল যে স্যার আজকে আমার বোনের বিয়ে, তা আজকে আমি একটু ছুটি চাইছি, আমাকে দেয়নি। আরেকজন বলল স্যার আমার মা অসুস্থ হসপিটালে, আমাকেও ছুটি দেওয়া হয়নি। আরেকজন বলল আমার স্ত্রী গর্ভবতী, তার বাচ্চা ডেলিভারি হবে, সেখানেও আমি থাকতে পারিনি। তো এই যে একটা অমানবিকতা, একটা বৈষম্য বিরাজ করে এই যে শিক্ষক কর্মচারীদের উপরে যে শৃঙ্খলা, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই বিএড নামক একটা বাজে কালো নিয়ম, এই নিয়মকে বাতিল করতে হবে। আর শিক্ষা প্রশাসনে আমাদের যারা এমপিওভুক্ত শিক্ষক তাদেরকে নিয়োগ দিতে হবে, তাদের দিয়ে এই প্রতিষ্ঠান, এই প্রশাসন চালানোর ব্যবস্থা করতে হবে। আমরা এই স্বৈরাচারিতা, এই হঠকারিতা মানি না, মানব না। ভবিষ্যতে আমাদের আরো কঠোর কর্মসূচি এবং অবস্থান আপনারা দেখতে পাবেন। এবং পাশাপাশি আচ্ছা আমি আপনাদের বাসা স্যার এইগুলো নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান করব, আরো অনুষ্ঠান আছে, অনেক অনুষ্ঠান হবে। তো আজকে একটা গানটা শুনিয়ে দেন, আমরা একটু শুনি, এটা কিছু করেন। আমি তো শিখছি না, তারপরেও এখন এত রিকোয়েস্ট করছেন, আমার কণ্ঠ খুব একটা ভালো না, কণ্ঠ শুনলে কোনো হয়তো দরকার নেই, ভালো বিরক্তি হবে না। তাও যেহেতু শোনান। অনুরোধ করছেন, 2 লাইন গায় আর কি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় মন মাঝারে রাখবো, ছেড়ে যাব না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় মন মাঝারে রাখবো, ছেড়ে যাব না। তোমায় হৃদ মাঝারে বাহ, রাখবো, বাহ, ছেড়ে যাব না। অসাধারণ। কি আর বলেন, পারছি গান না। দারুণ, করেন না? আপনি তো দারুণ গাইলেন। আপনি অসাধারণ, বলছেন যে গান দারুণ যায়, এটা কোনো গাইলেন, কথা হলো? মাশাআল্লাহ। আপনি তো সুন্দর গাইলেন। যাক, এই আমি দর্শকরা সন্দেহ যারা করছিলাম আজকে যে সে, আজকে দর্শকরা হ্যাঁ, যারা শুনলেন, একটু কমেন্ট করে জানান, হ্যাঁ, 2টি কমেন্ট করুন। আমরা আর 5 মিনিট আছে আপনাদের সাথে, কেমন গাইলেন একটু। এবার প্রিন্স আর কি করে একটু শুনি, প্রিন্স আর কি করবেন। ভাই আমার তো প্রিন্সার তো এই, প্রফেশনাল সিঙ্গার। না আচ্ছা তাহলে প্রফেশনাল একটা গান হয়ে যাক, সিঙ্গার না, বাথরুম সিঙ্গার না, আমি একটা কবিতাই শোনাই, ঠিক আছে? আমি তো বলছিলাম যে শোনান। একটা কবিতাই শোনাই। তারপরে 2 লাইন গান হতে পারে, হ্যাঁ, 2 লাইন গান না হতে পারে এরপরে। লেখককে এটা জিজ্ঞেস করবেন না, এটা একটু শোনেন আর কি, কবিতাটাই। না না, এটা তো হয় না, লেখকের নাম বলতেই হবে কবিতায়। আপনি কি নিজে? আচ্ছা তাহলে দেখা যাক কি। এটা আচ্ছা, ওই তো আবুল ভালো বাসার স্বরচিত, নাদিম স্যারের এটা স্বরচিত রইলো। স্বরচিত উনিশে কবিতা দেখা তো হতো শোনা যদি, আরো ভালো। হ্যাঁ, 19-এ দেখা 19-এ দেখা হতো হতো যদি যদি, তোমার, হ্যাঁ, বাহ বাহ 19-এ দেখা হতো বাহ। যদি তোমার সাথে, কোনো এক জ্যোৎস্নার তারা ভরা রাতে, অথবা কোনো এক বৈশাখী মেলায়, রমনার বটমূলে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কলা ভবনের দোতলায়, মঞ্জুরুল স্যারের ইংরেজি ক্লাসে, যদি দেখা হতো নাটক পাড়ায়, বেলি রোডের ফুটপাতে, টিএসসির মুখর আড্ডার সবুজ ঘাসে, মধুর ক্যান্টিনে, দোয়েল চত্বরে, অপরাজেয় বাংলার পাদদেশে, কিংবা কোনো এক মিছিলে, স্বৈরাচার বিরোধী এক মিছিলে, যদি দেখা হতো নীলক্ষেতে, বন্ধু লাইব্রেরির সামনে,
ডায়েরি হাতে নিউ মার্কেটে, বইয়ের দোকানের খোলা প্রান্তরে চুপচাপ বসে থাকা তুমি। যদি দেখা হতো তোমার 19-এ, একটা বকুল বা শিউলির মালা, কিনে দিতাম রমনার ফুলবালাদের কাছ হতে। ইস, কতই না ঘুরেছি আমি, পাইনি তোমাকে। যদি থাকতে তুমি আমাদের বাসার সামনের কোনো এক ফ্ল্যাটে, দরজা খুলতেই দেখা হতো দুজনার। মাঝে মাঝে আমি তাকিয়েই থাকতাম, শুধু তাকিয়েই থাকতাম অপলক। একটা ফুল ছুঁড়ে দিতাম লুকিয়ে, প্রশ্রয়ে গুজে দিতাম তোমার অলকে। যদি দেখা হতো দুজনার, কথা হতো অফুরান, চিলেকোঠার সামনে শান বাঁধা টবের বাগানে, সিক্ত ঠোঁটের রঙিন আলপনায় গড়ে দিতাম চুম্বন এক, চিরন্তন এক প্রতিশ্রুতি গড়ে দিতাম, আমি তোমায় ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কিন্তু হয়নি, আমাদের দেখা হয়নি 19-এ, তাই কথাও হয়নি কোনো, নেই কোনো উদ্দাম উচ্ছল প্রেমময় অথবা বিষণ্ণ কোনো স্মৃতি। কিন্তু তাতেই বাকি, আমরা ভেবে নিব এখনো 19-এই আছি, অথবা বড়জোর 20-এর কাছাকাছি। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ। বাসায় যান আপনি, আজকে দেখেন ভাবি যদি এই কবিতা শোনে। এটা কি স্বরচিত কবিতা? ভাবি- ভাবি যদি শোনে, আচ্ছা, আপনি ভাবিকে বুঝতে উদ্দেশ্য পারবেন। করে দিছে, লেখছে, অসুবিধা কি? ওইটা আচ্ছা, অসাধারণ অসাধারণ অসাধারণ, আচ্ছা, আর কিছু বলার নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আসলে শিক্ষকরা সব পারে। এখানে দেখেন কমেন্ট গুলো একটু আমি আসলে পড়তে পারবো কিনা, সময় দেখেন। আচ্ছা, এখানে আহ, আহ, এখানে অনেকগুলো কমেন্ট আছে বাসা স্যারের গান শোনার পরে। একটু দেখেন, আমি সংক্ষেপে একটু দেখাতে বলবো, কারণ এখানে দেখুন, একজন লিখেছেন যে AKM রনসা লিখেছেন যে আসলে শিক্ষকরা সবই পারে, আসলে তাই। এখানে অনেকে লিখেছে গানটি অনেক ভালো লাগলো বাসার স্যার। আচ্ছা, বাসার স্যারের গান অসাধারণ করেছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। বাসার স্যার খুবই সুন্দর গান গেয়েছেন, এটা লিখেছেন যে সাবরিনা সিদ্দিকা আপা আছে আমাদের সাথে। আবার অনেক 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 রয়েছেন। আচ্ছা, বিল্লাল আহমেদ লিখেছেন যে প্রিন্স স্যারের কবিতা সুন্দর হয়েছে। হয়েছে তো সুন্দর, বাসায় গেলে কি হবে আমি জানি না, ধন্যবাদ। এটা স্যার জানবেন। হ্যাঁ, আর কবিতাটি ভাবিকে নিয়ে নয়, আপনারা দর্শক শ্রোতা যারা শুনলেন, তার ভাবির সাথে দেখা হয়েছে, ভাবিতে তাহলে আজকে আর ঘরে জায়গা হবে না। মুশকিল আছে। ভাই, এতটা আচ্ছা, এতটা এবার ফাঁস করেন হচ্ছে না ভাই, নাদিম স্যার। পরে ঝামেলায় এবার হবে। হচ্ছে নাদিম স্যার। আরে ভাই, আপনি তো জি, নিজে পাশ আমি করলেন। আসলে, আচ্ছা, যে আমি আসলে আমার এমনি তো টোনের সমস্যা, এরপর আমি গান হ্যাঁ, মনে রাখতে পারি না। তাও একটা লাইন বলি, খুব আচ্ছা শুনতাম গানগুলা এক সময়, আচ্ছা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময় এই গানটা প্রায় শুনতাম, খুব ভাল লাগতো আমার। হ্যাঁ হ্যাঁ, তো শোনান। ভুল ত্রুটি হলে মাফ করেন, আমি এক লাইন বলবো। আহ, ভুল ত্রুটি হইলেই ও মানে গো ঠিক আছে। বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, এত সাদের কান্নার জল তুমি ধুইও না। ধন্যবাদ দাদা, আমি খুবই দুঃখিত ভাই, চোখে আপনার দিয়ে তো অনুরোধে। জল আমি, আসার মতো যাই হোক, গায়ে ফেলাইলেন। সুলতান, মানে জল তো আইসা আহ, পড়ছিল ধন্যবাদ। মনে হচ্ছে। তবে যাই হোক, আচ্ছা আহ, আসলে আমরা যতই অর্থনৈতিকভাবে যতই উইক থাকি না যত কেন, দশায় থাকি না কেন, তারপরেও হ্যাঁ। আমাদের মাঝখানে সবই আছে। আমরা এই দেশে আজকে সারা বিশ্ব নেতৃত্ব দিতেছে। ডক্টর ইউনূস বলেন, আর ওই যে গুগলের যে ইয়ে, আমাদের এলেন যে মাস্ক, বাংলাদেশের, এলেন মাস্ক, হ্যাঁ, এলেন না, এলেন আমাদের মাস্ক। বাংলাদেশে একটা ছেলে আছে গুগলের বড় ও ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ হ্যাঁ গুগলের, হ্যাঁ, আছে আছে হ্যাঁ, আছে। যাই হোক, এরা কিন্তু এই আমাদের মতো শিক্ষকদেরই তৈরি। তো আমরা সব পারি, আমাদেরকে নতুন হ্যাঁ, কারিকুলাম দেওয়া হলো, আমরা কিন্তু অনেক কিছুই আমরা সব পারি। সুতরাং আমি আজকের এই অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ। মাধ্যমে দেখেন, এত দুঃখের মাঝখানেও অনেক শিক্ষক এখনো বেতনটা তুলতে পারে নাই। হুম। আমারও অনেক দুঃখ, আমিও
ওই টাকাটা পাওয়ার পরে আমি একদিন আগে মার্কেট থেকে তেমন কিছু কিনতে পারি নাই, বাচ্চাদের কিনে দিতে পারি নাই হয়তো বা তাদের পছন্দ মতো, কিন্তু তারপরেও আমরা কিন্তু এত দুঃখের মাঝখানেও আমরা কিন্তু সেবা দিয়ে যাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বাংলাদেশ সরকারের বর্তমান বিশেষ করে ইউনূস সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। এই অনুষ্ঠানটা অনেক সরকারি কর্মকর্তারা দেখতেছেন, বড় বড় কর্মকর্তারা দেখেন এবং দেখতেছেন, আমি জানি এটা। তো যে যে অবস্থান থেকে যে যেখানেই থাকেন না কেন, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই দেশকে যদি আগায় নিয়ে যেতে চান এবং এই দেশকে যদি এই যে আগামী 26 সাল থেকে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হবে, তারপরে আমরা একটা উন্নত দেশে পরিণত হবে, তার জন্য কিন্তু সাস্টেনেবল একটা আমাদের এডুকেশন দরকার। তো সেই জায়গাটাতে যদি জোর না দেওয়া হয়, দেশের 97% শিক্ষা বিভক্ত শিক্ষকরা দেয়, আপনারা এই বিষয়টার উপর জোর দেন, তাহলে দেখবেন দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানের অতিথি আমার প্রিয় বন্ধুবর, দুইজন বন্ধু আমার, মিতা, আমার প্রিয় মিতা এবং প্রিন্স স্যার, এবং আমার আরেক বন্ধু দাদা, আমার বন্ধুই বলা যায়, উনি আমাদের শিক্ষকদের জন্য যা করেন, আমি আসলে আমার পরিবারের পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি দাদার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ উনি আমাদের জন্য শ্রম দেন। আসলে শিক্ষকদের জন্য উনি স্মরণীয় হয়ে থাকবেন। তো যাই হোক, যদি দাদা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে একটা দাওয়াত দিতেছি, যদি সম্ভব হয় অন্তত একটু কৃতজ্ঞতা জানানোর সুযোগ দিবেন। আমাদের ময়মনসিংহ অনেক সুন্দর জায়গা, বাসা স্যার একদিন আসছিল, প্রিন্স স্যারও আসছিল, কিন্তু সময়ের অভাবে তাদেরকে ওই আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশ এবং অনেক গুণে গুণান্বিত সেই জায়গাগুলো দেখাইতে পারি নাই। তো আপনাদের তিনজনের কে আবারও এই ময়মনসিংহে আসার আমন্ত্রণ রইল, এবং সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ, হয়তোবা আপনাদের সেই কৃতজ্ঞতা জানানোর একটু সুযোগ পাবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখি সময় যদি পাই তাহলে নিশ্চয়ই আপনার দাওয়াতটি আমরা নিলাম, আমন্ত্রণ গ্রহণ করলাম, সময় পেলে নিশ্চয়ই যাওয়া হবে। তো প্রিন্স স্যার একেবারে 1 মিনিটে কি বলবেন? 1 মিনিট কিন্তু আমি আমি জোর করে সময় নিয়েছি প্যানেলের কাছ থেকে। জি জি, 3 মিনিট হলো সময় যে আছে, 3 মিনিট। সামনের আসলে আমাদের যাই পাই না কেন সামনের ঈদুল আজহা, সেটা খুবই নগণ্য। আমাদের এটা হলো সাময়িক পাওয়া। মূলত আমাদের থাকবে জাতীয়করণ, উদ্দেশ্য থাকবে জাতীয়করণ, সেটার এক একটা ধাপ এগুলো। তো পরবর্তী আন্দোলনগুলোতে অবশ্যই যেন আমাদের সাথে থাকেন এবং আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকবেন, সব আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিক সব দিক থেকে প্রস্তুত থাকবেন, যে আমরা যাতে জাতীয় কোনো যে আন্দোলন ডাক দেবো সেই ডাকে যেন আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। বাসা স্যার কি একেবারে সংক্ষেপে 1 মিনিটে কি বলবেন? 1 মিনিটে বলতে চাই যে নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও জ্যোতি শিক্ষকদের, সুবিমল জ্যোতি শিক্ষকদের। তো এখনো সে সুবিমল জ্যোতি, এখনো শিক্ষকদের সেই সুবিমল জ্যোতি এখনো ফুটেনি। যতদিন না ফুটবে ততদিন আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব। সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারীদেরকে আবার ওদের শুভেচ্ছা। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে বিগত দিনে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আফরোজা শ্রাবণ, মিজানুর রহমান মাহিন, রাশেদ পারভেজ, আমাদের এছাড়া আহসান হাবিব সহ, তোফায়েল সরকার, রবিউল ইসলাম সহ যারা 22 দিনই, সাবরিনা সিদ্দিকা, যারা 22 দিনে এই রাজপথে ছিলেন, তাদেরকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ হয়ে গেল। তো আমি একটু জানিয়ে রাখি আজকে যে আমাদের সাথে এই মুহূর্তে 25,000 দর্শক রয়েছেন, 25,000। তো এটা আমি 3 দিনের ভিতরে এটা 50,000 হয়ে যাবে, 50K হয়ে যাবে। তো এখানে আমাদের অনুষ্ঠানটি কিন্তু যাচ্ছে একসাথে ইনস্টাগ্রাম, আমাদের এই পেজে যাচ্ছে, আমাদের ইউটিউবে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। 17,000 দর্শক রয়েছেন। তবে একটি কথা, যে আপনারা যদি 17,000 দর্শক আমাদের এই পেজটি ফলো করে রাখেন, তাহলে আমাদের কিন্তু 17K ফলোয়ার হয়ে যায়। তো আপনারা কিন্তু একটু করে রাখবেন দয়া করে, কারণ আপনারাই কিন্তু অনুষ্ঠান দেখেন এবং আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটি, আপনাদের চ্যানেল মনে করবেন। তো এই অনুরোধটি রইল।
আর আমি জানিয়ে রাখি যে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে। তো আজকের বিষয় ছিল শিক্ষকদের ঈদ আনন্দ 2025। আমাদের সাথে যুক্ত ছিলেন আবুল বাশার নাদিম, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। আমাদের সাথে ছিলেন মেজমাহুল ইসলাম প্রিন্স, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা, এবং ছিলেন প্রকৌশলী আবুল বাশার, মহাসচিব, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। তো আপনারা সবাই শত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এখানে গঠনমূলক আলোচনা করেছেন, একেবারে সুন্দর আলোচনা, এবং সব থেকে ভালো লেগেছে যে গান শুনিয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে খুব বিনোদন পেলাম আজকে, এবং আজকে সত্যি খুব ভালো লাগলো। এর জন্য গিনমানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অশেষ কৃতজ্ঞতা রইল। আর আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, আর দর্শক শ্রোতা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গিনমানা চ্যানেলের সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।